আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখতেছিলাম যে ডকুমেন্টেশন, হ্যাঁ, এবং কোডিং স্ট্যান্ডার্ড। তো আমরা একটু দেখেছি আর কি, তাই না, যে ডকুমেন্টেশন কত ধরনের হয়, হ্যাঁ, এবং হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমরা কিছু দেখেছি কোডিং স্ট্যান্ডার্ড, যেমন নেমিং কেমন হবে, তারপর হচ্ছে স্পেসিং কেমন হবে, হ্যাঁ, তারপর হচ্ছে মেম্বার গুলার অর্ডার কেমন হবে, ঠিক আছে, আরো অনেকগুলো ফ্যাক্টর। কোডিং করতে আমাদের যা যা প্রয়োজন হয়, হ্যাঁ, এই সবগুলা যে একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কনভেনশন, সেগুলো হচ্ছে কি যে কোডিং কনভেনশন। তো আমাদের একটু বাকি ছিল, সেটা হচ্ছে ডকুমেন্টেশন, হ্যাঁ, এবং আমাদের ফোকাস হচ্ছে যে সোর্স লেভেল যে ডকুমেন্টেশন। হ্যাঁ, তো আমরা ইউজুয়ালি ডকুমেন্টেশন করি কিভাবে, যে এরকম, তাই না, এই যে ইউজুয়ালি হচ্ছে যে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে অথবা স্ল্যাশ স্টার মাল্টিপল লাইন থাকলে এইভাবে ডকুমেন্ট করি। যেমন এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, যে একটা ক্লাস, হ্যাঁ, সিম্পল একটা ক্লাস, এবং সেখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে কি অ্যাড, হ্যাঁ, আর একটা হচ্ছে সাবট্রাক্ট। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে এই যে ডাবল স্ল্যাশ দিয়ে এখানে লিখলাম যে এই ফাংশনের পারপাসটা কি, এই ফাংশনের পারপাস কি, হ্যাঁ, এগুলাকে আমরা কি বলতাম, কমেন্টস, তাই না, এগুলাকে বলতাম কি কমেন্টস। হ্যাঁ, এটা হচ্ছে যে ডকুমেন্টেশন, কিন্তু আমরা এখন হচ্ছে যে স্ট্যান্ডার্ড ওয়েতে ডকুমেন্টেশন করতে চাই আর কি। হ্যাঁ, তো তোমরা কি জাভা ডক্স, তাই না, জাভা তো সবাই করে আসছো, জাভা ডক্স কি দেখছো কখনো, জাভা ডক্স? জাভা ডক্স? না স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জাভা ডক্স। হ্যাঁ, তাহলে জাভাতে অনেক বিল্ট ইন প্যাকেজ আছে, প্রত্যেক প্যাকেজের আন্ডারে অনেক বিল্ট ইন ক্লাস আছে। হ্যাঁ, যেমন এইটা, এই যে প্যাকেজ, হ্যাঁ, যে আমরা কিছু প্যাকেজ ইউজ করছি না, যেমন AWT গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য, জাভা ডট আইও, হ্যাঁ, তারপর জাভা ডট ল্যাং, হ্যাঁ, তা যেমন জাভা ডট আইও যদি আমি ক্লিক করি, তাহলে এই যে ক্লাসগুলো আমরা হচ্ছে বাফার রিডার, হ্যাঁ, এই যে বাফার রিডার, এটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ, তাহলে আমি এই যে পাচ্ছি এখন, হ্যাঁ, এটা, তাহলে এটা হচ্ছে কি যে ডকুমেন্টেশন। হ্যাঁ, তাহলে এই যে ক্লাসগুলো বিল্ট ইন প্যাকেজ, এগুলো তো আসলে প্রোগ্রাম করতে হচ্ছে জাভাতে। হ্যাঁ, তাহলে ডকুমেন্টেশনটা কি, যেমন এই যে আমরা দেখতেছি বাফার রিডার। হ্যাঁ, তাহলে এই যে এখানে এখানে করা হচ্ছে যে বাফার রিডার, হ্যাঁ, এই ক্লাসটা আসলে পারপাসটা কি, এই ক্লাসটা আমরা কেন ইউজ করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে ডকুমেন্টেশন। হ্যাঁ, এবং আমরা যদি আরেকটু যাই, যে এখানে কনস্ট্রাক্টর কি কি ছিল, ঠিক আছে, এই যে কনস্ট্রাক্টর। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে মেথড, হ্যাঁ, যে ক্লোজ রিড করা, যেমন আমরা যদি একটু ক্লিক করি, আমরা যদি একটা ক্লিক করি, আমরা এখানে আরো একটু ডিটেলস দেখতেছি, এই যে মেথডটা, হ্যাঁ, এই মেথডটার পারপাসটা কি। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ডকুমেন্টেশন। এবং আমরা যদি দেখি যে এখানে এই মেথডে কিন্তু মানে অনেকগুলা প্যারামিটার ছিল, তাই না, এই যে প্যারামিটার ছিল, এই যে প্যারামিটার, ঠিক আছে, তাহলে প্যারামিটার, হ্যাঁ, এগুলা, তারপর হচ্ছে যদি আমরা দেখি নিচের দিকে প্রত্যেকটা প্যারামিটার, যে এই প্যারামিটার মানে কি পারপাসে, হ্যাঁ, এটা কি ধরনের রিটার্ন করবে, এটা কোন ধরনের এক্সেপশন থ্রো করবে, তাহলে এগুলো। হ্যাঁ, তাহলে এই যে ডকুমেন্টেশন, এই যে তারা যে লেখছে এই যে ফাংশনের যে পারপাস এইটা, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি বলে প্যারামিটার যে এইটা, হ্যাঁ, তাহলে এই ডকুমেন্টেশনটা তারা কিভাবে করলো, তারা যখন হচ্ছে প্রোগ্রামটা লিখছে সেই সোর্স কোড যেটা, সেখানেই হচ্ছে এই ডকুমেন্টেশন গুলা লেখা ছিল। এবং এট দ্য এন্ড তারা হচ্ছে একটা ডকুমেন্টেশন, এই যে পুরা জাভার যে বিল্ট ইন যত প্যাকেজ আছে এগুলার একটা ডকুমেন্টেশন জেনারেট করছে, এবার আমরা কিন্তু দেখতেছি। হ্যাঁ, তাহলে যেমন যে রিড লাইন, হ্যাঁ, তাহলে এই ডকুমেন্টেশন আমরা যদি এই প্যাকেজটা ইউজ করতে চাই, যে এই ক্লাসটা লেটস সে বাফার রিডার, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই ডকুমেন্টেশন দেখলে আমি বুঝতে পারবো যে রিড লাইন এই ফাংশনটার পারপাসটা কি, এটাকে যদি আমি ইউজ করতে চাই, হ্যাঁ, অথবা যদি আমি যদি এখানে দেখি যে লেটস সে যে এই ফাংশনটা রিড, এই ফাংশনটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে এই ফাংশনের পারপাসটা কি, আমাকে কি কি প্যারামিটার দিতে হবে, হ্যাঁ,
কোন প্যারামিটারে পারপাস কি এবং এটা আমাকে কি রিটার্ন করবে, যদি কোনো এক্সেপশন হয় কোন ধরনের এক্সেপশন থ্রো করবে, এই সবগুলা বলা আছে। হ্যাঁ, তাহলে এটা যথেষ্ট ওয়েল অর্গানাইজড ডকুমেন্টেশন। হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা ওই যে স্ল্যাশ স্টার বা ডাবল স্ল্যাশ, হ্যাঁ, এভাবে করলে আসলে এই ধরনের ডকুমেন্টেশন জেনারেট হবে না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি যথেষ্ট অর্গানাইজ করা, যেমন যে প্যারামিটার আলাদা করে আসছে, রিটার্ন আলাদা করে আসছে। হ্যাঁ, তাহলে এই যে কমেন্টসটা, তাহলে এটা তো ডকুমেন্টেশন, কমেন্টস ওটা তো ডকুমেন্টেশন। তাহলে এটা তারা কোথায় লিখছে, তারা যখন সোর্স কোডটা লিখছে সোর্স কোডের ভিতরেই এই ডকুমেন্টেশনটা, কমেন্টস গুলা লেখা ছিল। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা জেনারেট হলো কিভাবে। হ্যাঁ, এই যে একটা ডকুমেন্টেশন, এটা জেনারেট হলো কিভাবে। হ্যাঁ, তো তার আগে আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটা আমাদের কেন দরকার। হ্যাঁ, এটা আমাদের দরকার এই জন্য যে লেটস সে আমি নিজে একটা লাইব্রেরি প্যাকেজ তৈরি করলাম। আমরা কিন্তু নিজেরা লাইব্রেরি প্যাকেজ তৈরি করতে পারি এবং আমরা কিন্তু এটা নিজেরা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ অ্যাডও করতে পারি ফ্রেমওয়ার্কের সাথে। হ্যাঁ, এখন দেখা গেল যে আমি একটা লাইব্রেরি প্যাকেজ তৈরি করলাম এবং অন্য কেউ এই লাইব্রেরি প্যাকেজটা ইউজ করতে যাচ্ছে, তাহলে তার আসলে কি জানা প্রয়োজন? তার জানা প্রয়োজন আসলে আমার লাইব্রেরি প্যাকেজে কি কি ক্লাস আছে, কোন ক্লাসের পারপাস কি, ওই ক্লাসে যে যে ফাংশন আছে সেই ফাংশনগুলোর পারপাস কি, এবং আমি যদি সেগুলা ইউজ করতে চাই তাহলে আমি প্যারামিটার কি ভ্যালু দিব, প্যারামিটার গুলা কি ইন্ডিকেট করে, কি ধরনের রিটার্ন ভ্যালু পাবো, এগুলো আসলে আমার জানা দরকার। সোর্স কোডটা আমার আসলে জানা দরকার নেই, তাই না? কোন লজিক অ্যাপ্লাই করে আমি প্রবলেমটা সলভ করছি, মেথডটা ইমপ্লিমেন্ট করছি, এটা আসলে আমার জানা দরকার নেই। যেমন আমরা কিন্তু এখানেও দেখতেছি যে রিড ফাংশনের যে সোর্স কোড, সেটা কিন্তু আমরা কোথাও দেখতেছি না, কারণ এটা আমাদের আসলে জানার প্রয়োজন না। আমাদের জানা দরকার রিড ফাংশনটা আমি কিভাবে ইউজ করব এবং এটা পারপাসটা কি, এইটা আসলে আমার জানা দরকার। হ্যাঁ, এবং এটার জন্য হচ্ছে কি ডকুমেন্টেশন। তাহলে এরকম একটা ওয়েল অর্গানাইজড ডকুমেন্টেশন আমরা যদি করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে এবং সেই সাথে হচ্ছে ডকুমেন্টেশন জেনারেট করার জন্য এই যে একটা সুন্দর ডকুমেন্টেশন জেনারেট হয়েছে, আমরা কিন্তু দেখতেছি যে io.java.io প্যাকেজের আন্ডারে কি কি ইন্টারফেস আছে এই যে লিস্ট আকারে, এবং কি কি ক্লাস আছে, এবং আমরা যদি যে কোনো একটা ক্লাস যদি ক্লিক করি দেন হচ্ছে ওইটা সম্পর্কে ডিটেলস চলে আসতেছে। তাহলে আমরা যদি কোনো একটা এপিআই ডেভেলপ করি, হ্যাঁ, তাহলে এপিআই এর যত ক্লাস থাকবে, যত প্যাকেজ, তাহলে এগুলো হচ্ছে এরকম একটা কমন থেকে আমরা যেন নেভিগেট করতে পারি, সবগুলো যেন দেখতে পারি ডকুমেন্টেশন, এটা করা দরকার। এবং এটা জেনারেট করার জন্য আমাদেরকে আলাদা করে টুলস ইউজ করতে হবে, ডকুমেন্টেশন টুলস। হ্যাঁ, কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? কারো কোনো কোয়েরি? এটা কি আমরা সবাই বুঝতে পারছি? তাহলে এখন আমরা একটু দেখি। কারো কোনো কোয়েরি এই জায়গায় এই জেডিকে ডক্সে, হ্যাঁ, আমি লিংক দিয়ে দেবো পরে জেডিকে ডক্সের। হ্যাঁ, এবং আমরা যখন ডকুমেন্টেশন টুলস ইউজ করি ঠিক এরকম একটা ডকুমেন্টেশন জেনারেট হয়, এবং এটাই আসলে জানা দরকার। হ্যাঁ, আমরা এতদিন যে কমেন্টস গুলো লিখছি, যে ডকুমেন্টেশন লিখছি, এটা যদি কেউ জানতে চায় তাহলে তাকে সোর্স কোডে যেতে হবে। হ্যাঁ, কিন্তু সোর্স কোড কিন্তু আসলে তার জন্য জানাটা জরুরি না, তার জন্য জানা জরুরি যে আমার লাইব্রেরি বা প্যাকেজে কি কি ক্লাস আছে, কোন ক্লাসের পারপাস কি, সেই ক্লাসে যে ফাংশন গুলো আছে সেগুলোর পারপাস কি, এইটা আসলে জানা দরকার। ঠিক আছে, এবং আমরা কিন্তু এখানে দেখতেছি এখানে কিন্তু কোনো সোর্স কোড নাই। ঠিক আছে, কোথাও কোনো সোর্স কোড নাই। হ্যাঁ, কিন্তু এই যে ডকুমেন্টেশন এই যে আমরা দেখতেছি এখানে, এগুলা কিন্তু সোর্স কোডের ভিতরে লেখা। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে ডকুমেন্টেশন জেনারেট করা হয়েছে ডকুমেন্টেশন টুলস ইউজ করে। তো আমরা এখানে এটা একটু দেখি। তাহলে এখন আমরা একটু দেখি যে এই মাইক্রোসফট সি শার্পে এটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভ্যারি করে। যেমন মাইক্রোসফট সি শার্পে হচ্ছে এক্সএমএল ট্যাগ দিয়ে হচ্ছে ডকুমেন্টেশন করা হয়। হ্যাঁ, এই এক্সএমএল এর সাথে কি আমরা ফ্যামিলিয়ার? এক্সএমএল কি, এটা কি আমরা জানি? হোয়াট ইজ এক্সএমএল? স্যার এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এতটুকুই জানি, ডিটেইলস পড়া হয় না আমার। স্যার এক্সটেন্ডেড মার্কআপ ইউএমএল ডিজাইনেরটা ইউএমএল কেন হবে? স্যার ডিজাইন করার জন্য আমাদের কি ডিজাইন করব? স্যার অনেকটা এইচটিএমএল এর মতো। হ্যাঁ, অনেকটা এইচটিএমএল এর মতো। হ্যাঁ, তো এইচটিএমএল এর সাথে ডিফারেন্সটা কি?
হুম স্যার জাভাস্ক্রিপ্টের হচ্ছে একটা ফিচার্স যেটা হচ্ছে মোর ইন্টারেক্টিভ করবে। কি জাভাস্ক্রিপ্টের একটা ফিচার্স, হ্যাঁ এক্সএমএল, হ্যাঁ এক্সএমএল কি ইউজ করছো তোমরা? স্যার অ্যান্ড্রয়েডে দেখতেছি স্যার। অ্যান্ড্রয়েডে Android-এ- আজকে স্যার দেখা মানে এমনি বলছে শুধু এক্সএমএল টা জি স্যার ইউজ করছি। হ্যাঁ ইউজ করছো, কেন ইউজ করছো? অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে স্যার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার সময় স্যার ভিউটা কিরকম হবে এটার জন্য। আচ্ছা আচ্ছা তাহলে এইচটিএমএল তো আমরা ইউজ করে আসছি তাই না, ইয়াতে যে ওয়েব প্রোগ্রামিং এ, তাই না? জি স্যার। ওয়েব প্রোগ্রামিং এ, হ্যাঁ। আর এক্সএমএল তো আমরা একটু ফ্যামিলিয়ার। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স আমরা ইয়া করছে কিনা, খেয়াল করছে কিনা? এইচটিএমএল এ কি হয়, ট্যাগ ইউজ করা হয় তাই না? এই যেরকম ইয়া ট্যাগ ইউজ করা হয় না, ট্যাগ, হ্যাঁ তাই না? এই যে ট্যাগ ইউজ করে, কি ইয়া ট্যাগ ইউজ করে না এরকম? জি স্যার। হ্যাঁ জি স্যার। তো ইয়া ট্যাগ গুলা কি তোমরা নিজেরা লেখো নাকি এটা ডিফাইন করা ট্যাগ গুলা? নিজেরা লিখি স্যার। যারা লিখিছে হ্যাঁ না, আমি বলতেছি এই ট্যাগ গুলা হচ্ছে আগে থেকে প্রিডিফাইন, যে বিআর মানে কি, এ মানে কি, H1 মানে কি, তাই না? হ্যাঁ আমরা নিজেরা কোনো ট্যাগ অ্যাড করতে পারি না তাই না? আর এক্সএমএল হচ্ছে কি যে আমরা ইউজার যারা তারা তাদের মতো করে ট্যাগ ইউজ করতে পারে। আমি যেমন একটা ট্যাগ করলাম লেটস সে ইয়া ট্রাম্প, তাহলে এটা একটা ট্যাগ। হ্যাঁ এই যে এক্সটেন্ডেবল, তাই না? এক্সটেন্ডেবল টার্মটা আসছে কেন? আমরা এখানে হচ্ছে আমাদের মতো করে ট্যাগ ডিফাইন করতে পারি, এবং ইউজার তার মতো করে ট্যাগ ডিফাইন করতে পারে, এটা একটা ডিফারেন্স। হ্যাঁ এবং এক্সএমএল এর আরো অনেক ইউজেস আছে। এক্সএমএল দিয়ে আমরা ইচ্ছা করলে ডাটা স্টোরও করতে পারি। হ্যাঁ এক্সএমএল দিয়ে আমরা ইচ্ছা করলে ডাটা ইউজও করতে পারি, এবং হচ্ছে অনেক মিনিংফুল ওয়েতে করা যায়। এই যে অনেক সময় এই যে লেটস সে সিলেবাস, সিলেবাস, আমরা যদি একটা সিলেবাস করি, সিলেবাসে কি থাকে, কোর্সের টাইটেল থাকে তাই না? কোর্স টাইটেল থাকে, তারপর হচ্ছে কোর্সের থাকে, কোড থাকে, হ্যাঁ তারপর হচ্ছে কি থাকে যে লেটস সে কোর্সের একটু ডেসক্রিপশন, হ্যাঁ আর তারপর আবার থাকে সেমিস্টার, কোন সেমিস্টার, হ্যাঁ সেমিস্টার 1, হ্যাঁ এভাবে আমরা একটা সেমিস্টারের ভিতরে এরকম হচ্ছে একটা কোর্স হতে পারে, মাল্টিপল কোর্স থাকতে পারে, তারপর আমরা আবার সেমিস্টার ক্লোজ করে দিলাম। তো এক্সএমএল এর অনেক ইউজেস আছে, হোপফুলি তোমরা ওটা পরে হয়তো ইউজ করবে আর কি। এবং আরো একটা বেনিফিট হচ্ছে কি যে এক্সএমএল দিয়ে যদি আমরা এইভাবে স্টোর করি, খুব কুইকলি সার্চ করা যায়। লেটস সে আমি সেমিস্টার সার্চ করতে চাই, তাহলে সেমিস্টার ট্যাগ দিয়ে হচ্ছে সার্চ করা যায়। হ্যাঁ তো যাই হোক, আমরা ওই ইয়াতে আসতেছি না। তা একটা পয়েন্ট যেটা বলতে যাচ্ছি যে এক্সএমএল এর সাথে এইচটিএমএল এর একটা ডিফারেন্স হচ্ছে যে এক্সএমএল এর যে ট্যাগ গুলা, এগুলা ইউজার তার মতো করে ডিফাইন করতে পারে। সে যে কোনো ট্যাগ বলতে পারে, লেটস সে এবিসি, এটা একটা ট্যাগ। হ্যাঁ তবে অবশ্যই মিনিংফুল ট্যাগ হতে হবে। তাহলে এই যে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন ডকুমেন্টেশন করা হয়, তারা হচ্ছে এক্সএমএল ফরম্যাট ইউজ করে, এবং এটাই আসলে বেটার। হ্যাঁ কারণ এক্সএমএল আমরা মিনিংফুল ট্যাগ ইউজ করতে পারি, ইউজার যেহেতু তার নিজের মতো করে ট্যাগ করতে পারে। হ্যাঁ তো আমরা যদি একটু দেখি যে এক্সএমএল কিভাবে ট্যাগ করে, লেটস সে এটা একটা ক্লাস। হ্যাঁ তাহলে আমরা সি শার্পে হচ্ছে যদি ডকুমেন্টেশন করতে চাই, একটু আগে যে আমরা ডকুমেন্টেশন দেখে আসলাম জাভা ডক্স, ওইরকম যদি ডকুমেন্টেশন জেনারেট করতে চাই তাহলে হচ্ছে এক্সএমএল ট্যাগ, এক্সএমএল ফলো করতে হবে আর কি। হ্যাঁ তাহলে এখানে যেমন আমরা লিখছি এই যে এটা একটা ট্যাগ সামারি, এই ক্লাসের পারপাসটা কি আমরা এখানে লিখলাম। হ্যাঁ তারপরে এই যে একটা ট্যাগ শুরু হলো আর এই যে ট্যাগ শেষ হলো আর কি। হ্যাঁ তারপর হচ্ছে এখানে কোন একটা মেথড আসলো, লেটস সে এরপরে একটা মেথড, সেই মেথডের জন্য হচ্ছে আমরা একটা ট্যাগ লিখলাম। হ্যাঁ এখানে হচ্ছে মেথডের পারপাসটা কি সেটা আমরা লিখবো। মেথডের এই যে প্যারামিটার আমরা আলাদা করে লিখলাম প্যারা, এটা হচ্ছে কি ট্যাগ, আর এটা কি ট্যাগের পরে যেটা থাকে এটা কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, রাইট, আর দিস ইজ ভ্যালুস, ভ্যালু। তাই না? তারপরে হচ্ছে এই যে রিটার্ন, কারণ মেথডের কি থাকে,
তাহলে একটা মেথডে সাধারণত কি থাকে যে প্যারামিটার থাকে, হ্যাঁ প্যারামিটার থাকে, রিটার্ন টাইপ থাকে, মেথডের নাম থাকে, পারপাস। তাহলে এইটুকের মধ্যে হচ্ছে আমার মেথডের পারপাস লাগবে। তারপরে এই যে প্যারামিটার, আরো যদি প্যারামিটার থাকে তাহলে আমরা আরো এই ট্যাগ ইউজ করব, প্যারাম নেম লেটস সে, এখানে আমরা মিনিংফুল নাম দেবো, এটা জাস্ট ফর এক্সাম্পল। তারপর লেটস সে রিটার্নস, হ্যাঁ এখানে আরো থাকতে পারে যে এক্সেপশন, হ্যাঁ এক্সেপশন কি হবে। তাহলে এখানে এক্সেপশনের বেনিফিটটা দেখা যাচ্ছে কি, আমরা যদি এইচটিএমএল ইউজ করতাম তাহলে আমাদেরকে ওই যে প্রিডিফাইন যে ট্যাগ আছে সেগুলা ইউজ করতে হতো, হ্যাঁ এই জন্য হচ্ছে এক্সএমএল ইজ বেটার, কারণ এখানে আমরা নিজেদের মতো করে ট্যাগ ডিফাইন করতে পারি। আমি যদি এখানে সামারি প্যারাম এগুলা না লিখে অন্য কিছু লিখি তাহলেও কিন্তু ডকুমেন্টেশন হবে, বাট ওটা মিনিংফুল হবে না। দেখা যাবে যে প্যারাম আমরা যদি অন্য কিছু ইউজ করি তাহলে অনেকে এটা নাও বুঝতে পারে। যার জন্য নিয়ম হচ্ছে যে যখন আমরা ট্যাগ ইউজ করব ট্যাগ গুলো যেন মিনিংফুল হয়, আমরা যে কনটেক্সটে যে পারপাসের জন্য ইউজ করতেছি সেটার সাথে যেন মিনিংফুল হয় আর কি। তাহলে এইভাবে হচ্ছে যে ডকুমেন্টেশন করা হয়। হ্যাঁ তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে লেটস সে আমরা যদি এটা নরমালি ডকুমেন্টেশন করতাম তাহলে এইভাবে ডকুমেন্টেশন করতাম, স্ল্যাশ দিয়ে স্ল্যাশ স্টার দিয়ে আমরা ডকুমেন্টেশন করতাম। এবং তখন কি হতো যে কেউ যদি এই প্রোগ্রামটা ইউজ করতে চাইতো এই ক্লাসটা, তাহলে তাকে সোর্স কোডের ভিতরে এসে পড়া লাগতো। আচ্ছা এই অ্যাড ফাংশনের পারপাসটা কি, আচ্ছা এইটা, হ্যাঁ সাবট্রাক্ট ফাংশনের পারপাসটা কি, আচ্ছা এইটা, ঠিক আছে। এবং এইভাবে যদি আমার সোর্স ফাইল থাকতো 100টা, সবগুলা সোর্স ফাইল আলাদা করে ওপেন করে তারপর আমার পড়া লাগতো, ঠিক আছে। এবং এখানটা হয়তো আমরা যেহেতু শুধুমাত্র ডাবল স্ল্যাশ স্টার, হ্যাঁ এখানে আমাদেরকে হচ্ছে ওইভাবে হয়তো আলাদা করে লেখা লাগতো, ঠিক আছে। তো এটাকে যদি লেটস সে এই যে নরমাল ওয়েতে যে আমরা কমেন্টস করি এটাকে এখন যদি এক্সএমএল ফরম্যাটে করি, হ্যাঁ তাহলে এই যে আমরা এখন ট্যাগ ইউজ করবো আর কি, ঠিক আছে। লেটস সে সামারি, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ তারপর রিটার্নস কি করবে, হ্যাঁ এখানে আমরা হচ্ছে প্যারাম এটাও যোগ করবো, এখানে দেখানো হয় নাই, হ্যাঁ প্যারাম এটা আমরা যোগ করব, হ্যাঁ তারপরে এই যে এক্সএমএল ট্যাগ, হ্যাঁ এখানেও হচ্ছে এক্সএমএল, হ্যাঁ তিনটা স্ল্যাশ এখানে এটা না দিলেও চলে, ঠিক আছে, এটা না দিলেও চলে, ঠিক আছে। মানে দুইটা স্ল্যাশ দিলেও হয়, দুইটা স্ল্যাশ দিলেও যায়, তিনটা চারটা পাঁচটা দিলেও একই কথা আর কি, কারণ ডাবল স্ল্যাশের পরে যা আছে সবই কমেন্টস আর কি, ঠিক আছে। এটা ডাবল স্ল্যাশ দিলেও হবে, আর এক্সএমএল যদি ইউজ করি তাহলে এইটা স্ল্যাশ না দিলেও হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি যে এক্সএমএল দিয়ে ট্যাগ করা। তাহলে যদি সি শার্প ইউজ করি তবে আমরা কোন ফরম্যাট ইউজ করব সেটা আসলে ডিপেন্ডস করে। যেমন যদি জাভাতে হয়, হ্যাঁ জাভার আগের ভার্সন গুলাতে হচ্ছে এইচটিএমএল ট্যাগ ফলো করতে হয়, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ডকুমেন্টেশন, হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ ফলো করছে, এইচটিএমএল। তাহলে এইচটিএমএল এর একটু ড্রব্যাক হচ্ছে যে আমাদেরকে এইচটিএমএল এর প্রিডিফাইন্ড ট্যাগ গুলা ইউজ করতে হবে, হ্যাঁ এই জন্য হচ্ছে এক্সএমএল বেটার। তবে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে ভ্যারি করে, হ্যাঁ যেমন পাইথনেরটা আমরা একটু দেখে আসি, পাইথনে আসলে কি ইউজ করা হয়। স্যার হ্যাঁ স্যার আপনি তো বললেন যে এক্সএমএল টা হচ্ছে আমার ডাটাটাকে স্টোর করতেছে, তো আমি জাভাতে না যদি ডাটা স্টোর করাও একটা পারপাস আর কি, হ্যাঁ মানে এক্সএমএল এখানে আমরা যেটা দেখছি যে ডকুমেন্টেশন করার ইয়াতে, হ্যাঁ এক্সএমএল এর মানে ইউজেস আরো অনেক ওয়েতে হতে পারে, ডাটা স্টোরে করার জন্য হতে পারে, হ্যাঁ তারপর যেমন জেসন, হ্যাঁ জেসন হচ্ছে যে আমরা অনেক সময় যখন ট্রান্সফার করি ট্রান্সফারের ক্ষেত্রে ইভেন জেসন দিয়েও আমরা ডাটা স্টোর করতে পারি, হ্যাঁ এক একটা হচ্ছে যে এক এক ধরনের মানে ইউজেস আছে আর কি। হ্যাঁ আমি যেটা বলছি যে এক্সএমএল দিয়ে ডাটা স্টোর করা যায় এটা একটা ওয়ে, যেমন আমরা তো ডাটাবেস পড়ে আসছি যে অনলি মাইস্কেল এন্ড ওরাকল, এটার বাইরে আরো অনেক ওয়ে আছে, হ্যাঁ যেমন অনেক সময় হচ্ছে যে লেটস সে আমার খুব বড় ইয়ান আর কি, লেটস সে সিলেবাস, হ্যাঁ সো এটা আমরা ইচ্ছা করলে হচ্ছে এক্সএমএল দেয়, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটির তারা যে সিলেবাসটা যে স্টোর করে তারা হচ্ছে এক্সএমএল ইয়াতে স্টোর করে। তারপর হচ্ছে লেটস সে একটা কনফারেন্স হবে, হ্যাঁ যে এখানে হচ্ছে বিভিন্ন অথর থাকে, তাদের পেপারের টাইটেলস, তারপর হচ্ছে পেপারটা কোন ক্যাটাগরির, হ্যাঁ তারপর হচ্ছে পেজ নাম্বার কত,
হ্যাঁ ইয়ার কথা, হ্যাঁ এই যে কনফারেন্স বা জার্নাল, তারাও যে বিভিন্ন ডাটা স্টোর করে সেটা হচ্ছে এক্সএমএল ফরম্যাটে ইউজ করে আর কি। হ্যাঁ, তো আমি ওটা বলছি যে এক্সএমএল এর মানে অনেক ইউজেস আছে আর কি, তার মধ্যে একটা ইউজেস হচ্ছে যেটাতে ডাটা স্টোরও করা যায় আর কি। হ্যাঁ, আবার এখানে আমরা যেটা দেখলাম যে এটাতে হচ্ছে ডকুমেন্টেশন, সেই শার্পে হচ্ছে এই ডকুমেন্টেশনটা করার জন্য হচ্ছে তারা ইয়া কি বলে এক্সএমএল ফরম্যাটিং ইউজ করে আর কি। স্যার আমরা এটা ইউজ করার পরে আমাদের যে এক্সএমএল ট্যাগের আন্ডারে যে টপিকগুলো জিনিসগুলো লিখবো এগুলোকে স্যার অন্য একটা ফাইলে জমা হবে না, এরকম কিছু কি স্যার? হ্যাঁ, এগুলা সব HTML জেনারেট হবে। হ্যাঁ, আমরা একটু আগে যে জাভা ডক্স দেখছিলাম আর কি, সেটা কিন্তু জি, আসলে জি। HTML ফাইল আর কি। হ্যাঁ, আমাদের ইয়ার হবে যে এইভাবে সবগুলা সোর্স ফাইলের ডকুমেন্টেশন লিখতে হবে, দেন এট দ্য এন্ড আমাদেরকে একটা টুলস ইউজ করতে হবে। আমরা একটু পরেই দেখবো টুলস গুলার নামগুলো আর কি। হ্যাঁ, তো আমি আচ্ছা একটু স্যার। পাইথনেরটা দেখাই আর কি, যে লেটস সে এইটা হচ্ছে পাইথনে, পাইথনে হচ্ছে যেমন স্পিনিং আছে, হ্যাঁ আরো টুলস আছে, স্পিনিং হচ্ছে একটা টুলস। হ্যাঁ, এবং এখানে যদি আমরা দেখি যে পাইথনে ডকুমেন্টেশন লেখে এইভাবে। ঠিক আছে, পাইথনের ডকুমেন্টেশন লেখার ফরম্যাট আলাদা, যেমন এখানে তারা লিখছে আর কি। সো ডকুমেন্টেশন লেখার যে ফরম্যাটিং হবে সেটা আসলে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ এবং কোন ধরনের টুলস ইউজ করব, যেমন স্পিনিংসে হয়তো একরকম, পাইথনে আরেকটা টুলস আছে, আমার নামটা মনে আসতেছে না, ইয়ে স্লাইডে গেলে আমরা নাম মনে পড়বে। তো ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে কোন টুলস ইউজ করব এটা অনুযায়ী এই যে ফরম্যাটিং এটা হচ্ছে ডিফারেন্ট হয়, বাট আউটকাম সেম হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে পাইথনে সে যে ডকুমেন্টেশন করছে এরকম। হ্যাঁ, পাইথন যারা হয়তো ফ্যামিলিয়ার, যাই হোক না হলেও আমরা বুঝতে পারতেছি এটা একটা ফাংশন, সাম অফ নাম্বার, দিস ইজ দ্য প্যারামিটার। তাহলে সেখানে লিখছে যে প্যারাম 1 ইন্টিজার, প্যারাম 2 এন্ড রিটার্ন ইজ সাম অফ টু নাম্বারস। হ্যাঁ, এবং এই যে ডকুমেন্টেশন লিখলো, হ্যাঁ তার সোর্স করবে ডকুমেন্টেশন, এবং পরে টুলস ইউজ করার পরে এই যে তার ইয়াটা আসবে আউটকাম। হ্যাঁ, এবং আউটকাম হবে HTML ফাইলে। হ্যাঁ, এই যে আউটকামটা আমরা দেখতেছি, ওকে, যে সাম অফ নাম্বার এই নামে হচ্ছে একটা ফাংশন আছে, এবং সেখানে প্যারামিটার হচ্ছে এইটা। ঠিক আছে, এবং আমরা যখন হচ্ছে যে আমাদের অনেকগুলা সোর্স ফাইল থাকবে, আমরা যখন ডকুমেন্টেশন টুলস অ্যাপ্লাই করব তখন প্রত্যেকটা সোর্স ফাইলের জন্য একটা করে HTML ফাইল হবে। লেটস সে আমাদের যদি একটা ক্লাস হয় a ডট জাভা, আর এটা যদি হয় b ডট জাভা, প্রত্যেকটার জন্য একটা করে HTML ফাইল হবে, a ডট HTML, b ডট HTML, এবং একটা হবে মেইন যেটা হচ্ছে ইনডেক্স ডট HTML। হ্যাঁ, এবং এখান থেকে হচ্ছে বাকি সবগুলা হচ্ছে মানে আমরা দেখতে পারবো আর কি, নেভিগেশন করতে পারবো আর কি। ওকে, কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? আচ্ছা। তাহলে আমরা এখানে একটু দেখলাম যে যেমন এখানে বলা আছে যে জাভাতে হচ্ছে HTML করা হয় ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি দেখি যে টুলস, হ্যাঁ টুলস গুলা কি আছে, অনেক টুলস, যেমন হচ্ছে এই যে জাভাতে হচ্ছে জাভা ডক্স, হ্যাঁ টুলস এর নাম হচ্ছে জাভা ডক। পাইথনে যেমন স্পিনিংস আছে, আবার ডক্সিজেন, হ্যাঁ এটাও আছে। হ্যাঁ, তারপর পার্লে হচ্ছে পার্ল ডক, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট জেএস ডক, পিএসপি তে হচ্ছে পিএসপি ডকুমেন্টার। হ্যাঁ, তাহলে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী টুলস ভ্যারি করতেছে, এবং হচ্ছে যে এই ফরম্যাটিং ও ভ্যারি করবে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের প্রজেক্টে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, কিন্তু আমাদেরকে চুজ করতে হবে যে সেটার জন্য কোন ডকুমেন্টেশন টুলস ইউজ করতে হবে এবং সেটার ফরম্যাটিং কি আর কি। হ্যাঁ, কারো কোনো কোয়েরি? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের প্রজেক্টে করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে আর কি। ঠিক আছে, আর এরপরে আমাদের একটা বাকি ছিল হচ্ছে কমিউনিটি ডকুমেন্টেশন। তো এটা হচ্ছে যে বিভিন্ন স্লাইড, ফোরাম বা ব্লগ যেগুলো থাকে সেগুলো। ঠিক আছে, তো এটা আসলে খুব বেশি না। তাহলে আমাদের ছিল ডকুমেন্টেশন কোডিং স্ট্যান্ডার্ডের পরে এইটুকু। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি যে আমাদেরকে হচ্ছে একটা মিটিং কন্ডাক্ট করতে হবে। ওকে,
পিডিএফ কি দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদেরকে হচ্ছে এই মিটিং কন্ডাক্ট করতে হবে। এবং মিটিং হচ্ছে কাইন্ড অফ ফর্মাল ওয়েতে। হ্যাঁ, তো মিটিং যখন আমরা কন্ডাক্ট করি আর কি। হ্যাঁ, আচ্ছা তার আগে আমি একটু ইয়াতে যাই, মেবি এটা আমি একটু পরে আসি। হচ্ছে মিটিং আমরা কেন করি সেইটা আসলে তাহলে মিটিং। হ্যাঁ, তাহলে অনেক সময় কি হয়, যখন আমরা টিমে কাজ করব তখন আমাদেরকে অনেক ডিসিশন নিতে হবে। লেটস সে আমরা প্রজেক্টটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করব, প্রজেক্টে কি কি ফিচার্স থাকবে, কে কোন টাস্কটা করবে। হ্যাঁ, এবং আমাদেরকে অনেক সময় অনেক ডিসিশন নিতে হবে আর কি। হ্যাঁ, তো মিটিং হচ্ছে কি, যে মিটিং কন্ডাক্ট করার আগে একটা মিটিং এজেন্ডা প্রিপেয়ার করতে হয়। হ্যাঁ, এজেন্ডা মানে হচ্ছে কি, যে আউটলাইন, আমরা মিটিং এ কি কি টপিকস নিয়ে পয়েন্ট নিয়ে হচ্ছে ডিসকাস করব। হ্যাঁ, অনেক সময় কি হতে পারে, মিটিং এ আমাদেরকে কিছু ডিসিশন নিতে হবে। যেমন লেটস সে প্রজেক্টটা আমরা কিসের উপরে করব, প্রজেক্টে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, কোন টুলস ইউজ করব, কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব। তাহলে এগুলো হচ্ছে ডিসিশন। তারপর হতে পারে কি কিছু অ্যাকশন বা টাস্ক, কে কোন টাস্কটা করবে। হ্যাঁ, আচ্ছা লগ ইন ফাংশনটা কে করবে। হ্যাঁ, সার্চিং আইটেমসটা কে করবে। হ্যাঁ, এটা ডেডলাইন কি হবে। তাহলে মিটিং এ কি থাকে, যে এই যে এইরকম যে অ্যাক্টিভিটিস, এগুলা করার জন্য আমাদেরকে মিটিং কন্ডাক্ট করতে হয়। এবং মিটিং কন্ডাক্ট করার জন্য আমরা একটা মিটিং করার আগে আমরা একটা এজেন্ডা দিই, যে নেক্সট যে মিটিং হবে সেখানে আমরা কি কি টপিকস নিয়ে ডিসকাস করব, কি কি আমাদের টাস্ক থাকবে। হ্যাঁ, যাতে হচ্ছে মিটিং করার আগেই যারা মিটিং এ পার্টিসিপেট করবে তারা যেন একটা আইডিয়া পেয়ে যায় যে মিটিং এ কি কি জিনিস নিয়ে ডিসকাশন হবে। হ্যাঁ, তাহলে এজেন্ডাতে হচ্ছে লিস্ট অফ আইটেমস থাকবে এবং এটা একটা যেন মানে লজিক্যাল সিকোয়েন্স থাকে। এবং হচ্ছে অনেক সময় যদি প্রিভিয়াস মিটিং এর উপর রিভিউ হতে পারে, প্রিভিয়াস মিটিং এ যাদেরকে যে টাস্ক দেওয়া ছিল সেগুলোর প্রোগ্রেস নিয়ে ডিসকাশন হতে পারে। এবং মিটিং এ আরো কি থাকে, যে মিটিং এ কারা কারা অ্যাটেন্ডেন্স থাকবে, মিটিং এর টাইম এবং প্লেস। হ্যাঁ, এগুলো বলা থাকে। আমরা এক্সাম্পল দেব একটু পরে। তাহলে এই এজেন্ডার পারপাস হচ্ছে কি, নোটিশ, সার্ভ অ্যাজ দ্য নোটিশ। যারা পার্টিসিপেট করবে তাদের জন্য একটা নোটিশ হচ্ছে এই এজেন্ডা। এবং তারা আরো পেয়ে যাবে যে কি কি টপিকস নিয়ে ডিসকাশন হবে, সো দে ক্যান প্রিপেয়ার ইন অ্যাডভান্স। হ্যাঁ, মিটিং আমরা ইচ্ছা করলে প্রায়োরিটাইজ করতে পারি মিটিং এর আইটেমস গুলা। হ্যাঁ, যে দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিকস দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস। হ্যাঁ, এবং এমন কোনো আইটেম যদি থাকে যেটা হচ্ছে আনফ্যামিলিয়ার, হ্যাঁ, লেটস সে এলডিএ। হ্যাঁ, এখন এলডিএ কি জিনিস হয়তো অনেকে জানে না, তাহলে এটা সম্পর্কে ব্রিফ একটু ডিসকাশন থাকতে পারে, যাতে ইয়ারা আগে থেকে একটু মানে আইটেমটা সম্পর্কে ফ্যামিলিয়ার থাকে। তাহলে মিটিং এজেন্ডা হচ্ছে কি, যে একটা লিস্ট, কি কি টপিকস নিয়ে কি কি জিনিস নিয়ে হচ্ছে ডিসকাশন হবে, মিটিং কন্ডাক্ট হবে। তাহলে মিটিং এ হচ্ছে টিম মেম্বারের মিটিং কন্ডাক্ট করবে, দেন দে উইল মেক সাম ডিসিশন। তারা হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্ন টাস্ক অ্যালোকেট করবে, ডেডলাইন সেট করে দিবে। এই যে মিটিং এর যে আউটকাম সেটা হচ্ছে মিটিং মিনিটস। তাহলে মিনিটস হচ্ছে কি, ইটস এ রেকর্ড, ইটস এ রিটেন রেকর্ড। হ্যাঁ, মিটিং এর যে আউটকাম সেটা হচ্ছে মিটিং মিনিটস। হ্যাঁ, এবং এটা কেন দরকার, কারণ অনেকে মিটিং মিস করতে পারে, বা অনেকে হতে পারে যে মিটিং এ কি ডিসিশন ছিল সেটা হয়তো তার মনে নাই। হ্যাঁ, বা অনেক সময় আমার হতে পারে যে অনেক আগের মিটিং, কারণ আমরা যদি একটা প্রজেক্ট করতে যাই রিয়েল লাইফে, সেটা হচ্ছে লেটস সে 2 ইয়ার্স প্লাস টাইম লাগবে। তাহলে অনেক ডিসিশন নিতে হবে, অনেক টাস্ক থাকবে। তাহলে এগুলো হচ্ছে একটা রেকর্ড থাকতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে কি, যে যারা মিস করবে তাদের জন্য একটা দেখেন মিটিং এর মিনিটস দেখে তারা বুঝতে পারবে মিটিং এ কি কি ডিসিশন ছিল, কি কি টাস্ক ছিল। এটা তো মিটিং মিনিটসে কি হয়, যখন আমরা অ্যাকশন কোন একটা টাস্ক অ্যালোকেট করব তখন আমাদেরকে 3টা জিনিস বলতে হবে, যে কাকে বা কাদেরকে টাস্কটা দেওয়া হচ্ছে, সেই টাস্কটা আসলে কি ছিল, এবং সেটা ডেডলাইন কবে। ঠিক আছে, ডেডলাইন কবে। এবং মিটিং মিনিটসে এটাও থাকবে
যে কোথায় মিটিং কন্ডাক্ট করা হয়েছে, কবে করা হয়েছে, কতক্ষণ ধরে মিটিং কন্ডাক্ট ছিল, কারা প্রেজেন্ট ছিল, কারা অ্যাবসেন্ট ছিল, এগুলো। এবং হচ্ছে যে যখন ফর্মালি মিটিং হয় তখন একজন চেয়ার থাকে, একজন হচ্ছে মিটিং চেয়ার, আর আরেকজন হচ্ছে মিনিটস রেকর্ডার। একজন হচ্ছে চেয়ার হিসেবে রোল প্লে করে, আরেকজন হচ্ছে মিটিং রেকর্ডার। মিটিং এ কি কি ডিসিশন আউটকাম সেটা সে রেকর্ড করে, আর চেয়ারের ইয়ে হচ্ছে কি ওটাকে কন্ডাক্ট করা। সে হচ্ছে আইটেম গুলা হচ্ছে ওয়ান বাই ওয়ান বলবে এবং হচ্ছে ওটা নিয়ে ডিসকাশন করবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে এই কোর্সে আমাদেরকে মিটিং করতে হবে কয়েকটা। তো ফার্স্ট যে মিটিংটা করতে হবে, হ্যাঁ, সেটার এজেন্ডাটা হচ্ছে আমি দিয়ে দিছি আর কি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিটিং এর এজেন্ডা আর কি। হ্যাঁ, তো এগুলো আমরা চেঞ্জ করে নিব আর কি। এখানে মিটিং এজেন্ডাতে বলতে হয়, মিটিং এজেন্ডা মানে হচ্ছে কি ফিউচারে একটা মিটিং হবে, সেই মিটিং এ কি কি ডিসকাশন হবে সেটা নিয়ে হচ্ছে বলবো। তো প্লেস এন্ড লোকেশন বলতে হয়। হ্যাঁ, মিটিং এজেন্ডাতে ইউজুয়ালি 3 ধরনের পয়েন্টস থাকে। একটা হচ্ছে ইনফরমেশন আপডেটস অথবা রিমাইন্ডার, লাস্ট মিটিং এ কার কি টাস্ক ছিল সেটা সম্পর্কে একটা আপডেট নেওয়া, অথবা রিমাইন্ডারও হতে পারে এরকম যে, যেমন এখানে আমরা রিমাইন্ডার দেখতেছি যে আমাদেরকে গিট ইউজ করতে হবে, গিটহাব উইকি ইউজ করতে হবে, ট্রেল ইউজ করতে হবে, স্ল্যাক ইউজ করতে হবে। এটা লেটস আমরা ডিসাইড করলাম যে আমরা জাভা প্রোগ্রামিং ইউজ করব প্রজেক্টের জন্য, তাহলে পরের মিটিং গুলাতে আমরা একটু রিমাইন্ডার দিতে পারি যে আমরা কিন্তু জাভা প্রোগ্রামিং ইউজ করব। ঠিক আছে, তাহলে রিমাইন্ড মানে হচ্ছে কি যে আমরা এমন কোনো ডিসিশন নিছি যেটা আসলে ইম্পর্টেন্ট এবং এটা আসলে একটু রিমাইন্ড করা দরকার, যাতে হচ্ছে পার্টিসিপেন্ট বা যারা টিম মেম্বার তারা যেন অ্যাওয়ার্ড থাকে আর কি। আর এটা হচ্ছে কি যে ডিসিশন, তাহলে আমাদেরকে এখন এই প্রজেক্টের ডিসিশন নিতে হবে যে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। হ্যাঁ, আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, তাহলে এইটা একটা ডিসিশন আমাদের নিতে হবে, এবং হচ্ছে কোন ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে মিটিং 1 এ আমাদের 2টা ডিসিশন নিতে হবে। তাহলে মিটিং 1 এ আমাদের আসলে মানে কাইন্ড অফ কোনো আপডেটস বা রিমাইন্ডার ওভাবে নাই, আমরা এটা বলতে পারি যে নেক্সট যে কটা উইক আছে সে কটা উইক আমরা হচ্ছে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব এবং হচ্ছে আমরা এই টুলস গুলো ইউজ করবো। সো মিটিং এজেন্ডাতে যে আপডেটস বা রিমাইন্ডার আছে এটাই থাকবে ডিসিশন। তো মিটিং 1 এর এজেন্ডা আমি প্রিপেয়ার করে দিছি, আমাদের এখানে হয়তো নতুন করে চেঞ্জ করার হয়তো দরকার হবে না। তারপর এই জেনারেল আইটেমস আন্ডারে হচ্ছে অ্যাকশন গুলা, টাস্ক, কি কি টাস্ক, যেমন এখানে একটা কি বলতেছে ট্রেলো বোর্ড ক্রিয়েট করতে হবে, তো এটা তো অলরেডি হয়তো ক্রিয়েট হয়ে গেছে। স্ল্যাক ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে, এটা হয়তো ক্রিয়েট হয়ে গেছে। গিটহাব এটা হয়তো ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ফোকাস হচ্ছে এই লাস্ট 2টা টাস্ক। হ্যাঁ, এটা কি বলতেছে যে অ্যালোকেট 1 or 2 টিম মেম্বার্স টু চেক কোডিং স্ট্যান্ডার্ড। তাহলে কোডিং স্ট্যান্ডার্ড তো আমরা লাস্ট ক্লাসে একটু দেখলাম ব্রিফলি। তাহলে কোডিং স্ট্যান্ডার্ড আমাদেরকে একটা চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা চুজ করার আগে আমরা হচ্ছে যেহেতু কোডিং স্ট্যান্ডার্ড কোথায় পাবো, এক্সিস্টিং অনেক কোডিং স্ট্যান্ডার্ড আছে, তাহলে সেগুলোকে আমাদের একটু রিসার্চ করতে হবে, চেক করতে হবে। তাহলে আমরা 2 জন টিম মেম্বারকে হচ্ছে অ্যালোকেট করে দিব যারা হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে কয়েকদিন হচ্ছে ঘাটাঘাটি করবে। পরের মিটিং এ তারা হচ্ছে বলবে তাদের আউটকাম, কি কি কোডিং স্ট্যান্ডার্ড দেখছে আর কি। হ্যাঁ, এবং তাদের আউটকামের উপরে টিম মেম্বাররা ডিসাইড করবে যে তারা কোন কোডিং স্ট্যান্ডার্ড ফলো করবে। আমরা ইচ্ছা করলে নিজেরাও কোডিং স্ট্যান্ডার্ড করতে পারি। লেটস আমরা বললাম যে আমরা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করব ভেরিয়েবলের নামের আগে। হ্যাঁ, বা আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড সেপারেট করবো আন্ডারস্কোর দিয়ে। হ্যাঁ, আমরা নিজেরাও করতে পারি আর কি। হ্যাঁ, আমরা মিক্স করতে পারি যে কোনো কিছু। এবং আরেকটা টাস্ক হচ্ছে কি যে ডকুমেন্টেশন টুলস, এবং এটা কিন্তু ডিপেন্ডস করবে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেটার উপরে। হ্যাঁ, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে যে ডকুমেন্টেশন টুলস সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা 2-3 জনকে অ্যালোকেট করবো। আমি এখানে 1 or 2 বলছি, আমি এটা ধরে নিছিলাম যে 3 থেকে 4 জন। আমাদের টিম মেম্বার যদি 5 জন হয় তাহলে আমরা ডিসাইড করবো লেটস সে 2 জন হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড, 3 জন হয়তো ডকুমেন্টেশন টুলস, অথবা 3 জন কোডিং স্ট্যান্ডার্ড, 2 জন হচ্ছে ডকুমেন্টেশন টুলস, এবং তারা প্রথমে ইন্ডিভিজুয়ালি কাজ করবে। দেন হচ্ছে নেক্সট একটা মিটিং কন্ডাক্ট করবে, মিটিং 2, সেখানে তারা তাদের ফাইন্ডিংস গুলা বলবে আর কি। হ্যাঁ, এবং ডকুমেন্টেশন টুলস এর ক্ষেত্রে কি হবে, ডকুমেন্টেশন টুলস লেটস সে জাভাডক। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এটা ইয়ে করবে তার এটা প্রিপেয়ার করতে হবে যে জাভাডক কিভাবে ইউজ করে,
কিভাবে এটার কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা, কারণ যদি মাল্টিপল টুলস থাকে তখন আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কোনটা চুজ করব। সো কম্পেয়ার করার জন্য আমাদেরকে জানতে হবে হ্যাঁ অ্যাডভান্টেজ কি, ড্রব্যাক কি, এগুলো। হ্যাঁ, এখানে কারো কোনো কোয়েরি মিটিং এজেন্ডা নিয়ে? স্যার এমনিতে হচ্ছে মিটিং গুলো তো অনলাইন অফলাইন দুই ভাবেই হতে পারে তাই না? হ্যাঁ, দুইভাবেই হতে পারে, দুইভাবেই হতে পারে। আমরা যদি অফলাইনে সবাই মিট করতে পারি তাহলেও হবে, আমরা অনলাইনে করতে পারি, আমরা যে কোনো ভাবে মিটিং করতে পারি। সো মিটিং কন্ডাক্ট করতে মেবি বেশিক্ষণ লাগবে না। প্রথম মিটিং হয়তো দেখা গেল লেটস সে হাফ এন আওয়ারই হয়ে গেল আর কি। হ্যাঁ, কারণ আমাদের প্রথম দিকে টাস্ক গুলো আসলে অলরেডি করাই আছে, মেবি আমাদের এই লাস্ট দুইটাই হয়তো করা বাকি আর কি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমাদের চেক এন্ড ব্যালেন্স করা, মানে টাস্ক এমন ভাবে ডিস্ট্রিবিউট করা যেন সবার লোড কাইন্ড অফ ব্যালেন্স থাকে আর কি। ওকে, তাহলে এখন যদি টিম মেম্বার লেটসে যদি 3 জন হয় এবিসি, আমরা হয়তো এ আর বি কে বললাম যে তোমরা কোডিং স্ট্যান্ডার্ড দেখবা। হ্যাঁ, এবার আমাকে তো একটা ডেডলাইন বলে দিব। হ্যাঁ, যে লেটসে আমরা যদি কালকে মিটিং কন্ডাক্ট করি তাহলে হচ্ছে যে আমরা বললাম যে ওকে নেক্সট 3 ডেজ এর মধ্যে আউটকাম বলবা। হ্যাঁ, আবার তোমরাও যারা ডকুমেন্টেশন টুলস দেখবা তোমরাও 2-3 দিনের মধ্যে করে ফেলবা। তাহলে আরেকটা মিটিং কন্ডাক্ট করতে হবে, যে মিটিং এ তাহলে পরের মিটিং গুলার এজেন্ডা ওটাকে তো তোমরা নিজেরা লিখবা। আমি জাস্ট ফার্স্ট মিটিং এরটা বলে দিছি। পরের মিটিং এ আমি এখানে এক্সপেক্ট করি যে 3-4টার মতো মিটিং হবে। হ্যাঁ, এবং মিটিং গুলার এজেন্ডা এবং হচ্ছে মিনিটস, হ্যাঁ এগুলো নিজেদের প্রিপেয়ার করতে, মিনিটস তো নিজেদের প্রিপেয়ার করতে হবে, মিনিটস তো হচ্ছে আউটকাম। হ্যাঁ, যেমন আমরা এখানে ডিসাইড করলাম যে লেটস সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে জাভা, তাহলে এটা মিনিটস এ যাবে। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক ইউজ করব লেটস সে নেটবিন অথবা এক্লিপস, হ্যাঁ আইডি এটা ইউজ করব, তাহলে এগুলা হচ্ছে যে মিটিং মিনিটস এ যাবে। আমরা যদি মিটিং মিনিটস এর ফরম্যাটিং দেখি তাহলে এটা হচ্ছে এরকম। যে এখানে থাকবে কোথায় মিটিংটা ছিল, অ্যাটেন্ডেন্স কারা ছিল। হ্যাঁ, যেমন হচ্ছে লেটস সে জন অ্যান্ডারসন, এবং আমরা কি করি যে এটার একটা শর্ট ফর্ম ইউজ করি। লেটস সে জনের হচ্ছে জে এন, অ্যান্ডারসন এন। এটার একটা বেনিফিট আছে যেটা আমরা একটু পরে দেখতেছি। মিটিং কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছে, হ্যাঁ মিটিং এ কি কি ডিসিশন ছিল। লেটস সে মিটিং 2 তে কি হবে, আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা কোন প্রোগ্রামিং, বা এটা হচ্ছে মিটিং 1 এই হয়ে যাচ্ছে। দ্য মিটিং 1 এর ডিসিশন হচ্ছে কি লেটস সে জাভা ইউজ করব। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা এটা ইউজ করব। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে ওই যে জেনারেল আইটেমস আন্ডারে যেগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, যে এইগুলা হচ্ছে অ্যাকশন বা টাস্ক। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ব্রিফলি থাকবে, এখানে তো একটু ডিটেইলস বলা আছে টাস্কটা কি, যে ট্রেলো বোর্ড ক্রিয়েট করতে হবে, ইনভাইট করতে হবে। এখানে আমরা ব্রিফলি বলবো, যেমন ক্রিয়েট ট্রেলো বোর্ড, ক্রিয়েট গিটহাব রিপোজিটরি ব্রিফলি। এবং তখন হচ্ছে আর ফাইনালি আমরা একটা টেবিল ইয়া করব যে অ্যাকশন 1 এটা হচ্ছে এই যে এখন শর্ট ফর্ম ইউজ করার বেনিফিট হচ্ছে এটা, যে জেএন মানে কি জন, হ্যাঁ এন হচ্ছে কি অ্যান্ডারসন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখেছিলাম যে প্রত্যেকটা টাস্কে 3টা জিনিস থাকবে, যে টাস্কটা কি, কাদেরকে অ্যালোকেট করা হলো, এবং ডেডলাইন কবে। ঠিক আছে, এবং কাজের টাইপ অনুযায়ী হচ্ছে ডেডলাইন ভ্যারি করবে, প্রত্যেকটা টাস্কের ডেডলাইন হয়তো সেম হবে না। ওকে, তাহলে মিটিং কন্ডাক্ট করার পরে মিটিং মিনিটস আমাদেরকে প্রিপেয়ার করতে হবে আর কি। ওকে, কারো কোনো কোয়েরি? না স্যার। ওকে, তাহলে এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আগামী মানে মানডের মধ্যেই। হ্যাঁ, মানে মিটিং কন্ডাক্ট করতে তো বেশি সময় লাগবে না, জাস্ট এটা আমরা ইচ্ছা করলে আজকেও কন্ডাক্ট করে ফেলতে পারি, কালকেও করে ফেলতে পারি, বাট মিটিং এর যে টাস্ক গুলা হ্যাঁ সেগুলা হচ্ছে আমি বলে দিব হয়তো মানডে বা টিউসডে, হ্যাঁ এর মধ্যে হচ্ছে টাস্ক কমপ্লিট করে ফেলতে হবে। দ্যাট মিনস আমাদেরকে মিটিং 2 কিন্তু কন্ডাক্ট করে ফেলতে হবে যখন এই টাস্ক গুলা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এক্সপেক্ট করতেছি যে মিটিং 2 কন্ডাক্ট হয়ে যাবে নেক্সট টিউসডেতে। হ্যাঁ, ইয়েস স্যার, আমরা যদি এরকম হয় যে আমাদের এইটার উপরে আমাদের 2টা মিটিং করা লাগবে, তাহলে 2টা মিটিং এর জন্য কি আমরা এরকম 2টা মিটিং এজেন্ডা তৈরি করব? হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি আমরা মিটিং করি যে আমাদের ধরো মানে 2-3টা ডিসিশন নিতে হবে, আমাদের কয়েকটা টাস্ক চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা ইউজুয়ালি করি আর কি। হ্যাঁ, ধরো একটা টাস্ক, হ্যাঁ এটার জন্য আসলে ওরকম মিটিং হয়তো দরকার নেই আর কি। হ্যাঁ, বাট আমাদের যদি কারণ দেখা যাবে যে তাহলে আমাদেরকে হয়তো অনেক মিটিং করতে হচ্ছে আর কি। হ্যাঁ, না ওরকম না। হ্যাঁ, আমাদের ইয়েটা হচ্ছে যে ওকে, যে আমাদের হাতে টাস্কও আছে ভালো, বা আমাদের
ডিসিশনও নিতে হবে, মেজর ডিসিশন, হ্যাঁ, তখন আমরা মিটিং করে ফেলবো আর কি। আর যদি মনে হয় যে না আমাদের একটা না আমাদের 2টা মিটিং লাগবে, ইয়েস, আমরা 2টা মিটিংও কন্ডাক্ট করতে পারি, কোনো সমস্যা না। স্যার আমাদের কি স্যার এই মিটিং এজেন্ডা তারপরে হচ্ছে যে মিটিং মিনিটস টেমপ্লেটটা এরকম বানায় কি স্যার আপনাকে মানে গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে কোন একটা? না, গুগল ক্লাসরুমে তো আমরা আপলোড, মানে আমি আপলোড করে দিয়েছি গুগল ক্লাসরুমে টেমপ্লেট, হ্যাঁ, এটার পিডিএফ প্লাস ওয়ার্ড ফাইলও আছে গুগল ক্লাসরুমে। প্রজেক্ট নামে একটা হচ্ছে ম্যাটেরিয়ালস আগে অলরেডি করে দিয়েছেন জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা হচ্ছে ওই টেমপ্লেট দেখে আমরা হচ্ছে ফিল আপ করে নেব আর কি, হ্যাঁ, এবং আমরা হচ্ছে এগুলা আপলোড করব হচ্ছে তোমার গিটহাব উইকিতে, হ্যাঁ। তাহলে মিটিং করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু মানে স্ল্যাক, ট্রেলো এবং গিটহাব এগুলা কিন্তু মানে সব প্যারালালি ইউজ করতে হবে আর কি, হ্যাঁ। তাহলে যেমন হচ্ছে যে আমরা ইচ্ছা করলে মিটিং স্ল্যাকেও কন্ট্যাক্ট করতে পারি, আমরা ইচ্ছা করলে জুমেও কন্ট্যাক্ট করতে পারি, স্কাইপেও করতে পারি, হ্যাঁ, তবে অবশ্যই মেসেঞ্জারে না, হ্যাঁ, কারণ আমি অনেক সময় হয়তো আউটকাম দেখতে চাই, হ্যাঁ, দেখতে পারি। সো আমরা যেটাতে মিটিং কন্ট্যাক্ট করি ইউ হ্যাভ টু টেক স্ক্রিনশট, হ্যাঁ। যদি স্ল্যাকে হয় স্ল্যাকে তো আসলে থেকেই যাবে, হ্যাঁ। অন্য জায়গায় হলে যে আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো অ্যাজ এ এভিডেন্স, হ্যাঁ, যে আমরা এই প্ল্যাটফর্ম ইউজ করছি আর কি। স্যার হ্যাঁ, স্যার yes. স্ল্যাকে স্যার ভয়েস যে কলটা ওইটা স্যার পেইড দেখা যাচ্ছিল স্যার। হ্যাঁ, না আমরা করতে পারি যে লেটস সে মানে টেক্সট মেসেজ দিয়েও আমরা করতে পারি। জি স্যার। আমি জাস্ট একটা মানে অপশন বলছি আর কি, যে কারণ অনেক সময় আমাকে দেখা যায় যে হয়তো মাইক্রোফোনের সমস্যা বা সমস্যা, সেই চাকলে ওখানে করতে পারি, আমরা স্কাইপেও করতে পারি, আমরা জুমেও করতে পারি, গুগল মিটেও করতে পারি, কোনো সমস্যা নেই, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে এইটা করতে হবে। তাহলে টাস্কগুলোর যে ডেডলাইন থাকবে সেগুলোর ডেডলাইন ম্যাক্সিমাম হচ্ছে মানডে, হ্যাঁ, এর বেশি না, মানডে চেয়ে আমরা বেশি নিতে পারবো না, এটা। এবং হচ্ছে যে যখনই আমাদের হয়ে যাবে, মিটিং কন্ট্যাক্ট হয়ে যাবে, তখন হচ্ছে যেমন এখানে যদি আমরা একটা দেখি, এই যে মিটিং এজেন্ডা, গিটহাব উইকিতে আমাদের এইভাবে দিয়ে দিতে হবে, হ্যাঁ। এটা তো মিটিং এজেন্ডা, মিটিং মিনিটস, মিটিং মিনিটস, ঠিক আছে। তো টেমপ্লেট তো দেওয়া আছে, হ্যাঁ, টেমপ্লেট অনুযায়ী আমাদেরকে করতে হবে, ওকে। তাহলে ট্রেলরতে কি হবে, মিটিং কন্ট্যাক্ট করার পরে ট্রেলরতে কি চেঞ্জ হবে বলো তো? নতুন আর কলাম হবে 3টা, হ্যাঁ, তাই না? ঠিক আছে, হয়তো আমরা ওই হ্যাঁ, তাহলে ট্রেলরতে করতে হবে, মেম্বার অ্যাসাইন করব আর হ্যাঁ হ্যাঁ, যে ট্রেলরতে লেটস সে কোডিং স্ট্যান্ডার্ড যারা করবে, তাহলে টু ডুর মধ্যে একটা টাস্ক চলে আসবে যে কোডিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, রিসার্চ অন কোডিং স্ট্যান্ডার্ড, এবং কারা কারা টিম মেম্বার তাদেরকে অ্যাসাইন করে দিতে হবে, ডেডলাইন বলে দিতে হবে। সিমিলারলি হচ্ছে রিসার্চ অন ডকুমেন্টেশন টুলস, হ্যাঁ, সেটা নিয়ে হচ্ছে টু ডুর আন্ডারে চলে আসবে, ডেডলাইন আসবে, কাদেরকে অ্যাসাইন করলাম, হ্যাঁ, এগুলা। এবং তারা যখন টাস্ক শুরু করবে, বা আমরা হচ্ছে যেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল করে দিতে পারি, কারণ দেখা গেলো যে ডকুমেন্টেশন টুলস সেটা মিস্টার এ বি দুইজনকেই দিচ্ছে আর কি, হ্যাঁ। যেমন এখানে তারা দিচ্ছে কি টুলস একসাথে, কিন্তু এখন দেখা গেল যে লেটস সে এই যে এমএস সে হচ্ছে যে আগে শুরু করছে, হ্যাঁ, কিন্তু বাকিরা কেউ স্টার্ট করে না, তাহলে কিন্তু সে কার্ডটা মুভ করতে পারতেছে না, কারণ সবাই তো স্টার্ট করে না, হ্যাঁ। তো আমরা ইচ্ছা করলে আলাদা করে দিতে পারি যে কোডিং রিসার্চ অন কোডিং স্ট্যান্ডার্ড মিস্টার এ, রিসার্চ অন কোডিং স্ট্যান্ডার্ড মিস্টার বি। সো মিস্টার বি যদি আগে কাজ শুরু করে দেয় সে হচ্ছে আন্ডার ডুইং এ নিয়ে যাবে, হ্যাঁ। তারপরে মিস্টার এ যদি করে সে তার কার্ডটা করে নেবে, হ্যাঁ। সো ট্রেলো বোর্ডে হচ্ছে রিফ্লেকশন থাকতে হবে, তাহলে আমাদেরকে এমন ভাবে চিন্তা করতে হবে যেন আমরা ইজিলি মানে ট্র্যাক করতে পারি আর কি, হ্যাঁ। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা তো একটা বোর্ডে কাজ করব না, যেটার মধ্যে ইউজার স্ট্রিম করেছি সেই বোর্ডেই তো আমরা করব। হ্যাঁ, একটা বোর্ডে, আমাদের জন্য হচ্ছে বোর্ড একটাই থাকবে। তাহলে ডুইং এ তো তাইলে স্যার ডানের মধ্যে তো আমরা হচ্ছে ফাইনালি যখন নিব তাহলে তো সব ধরনের কাজগুলো তাহলে ডানে থাকবে নাকি? হ্যাঁ, আমরা ডানে ওটা হতে পারে, যার জন্য হচ্ছে আমরা ডান যখন হয়ে যাবে ওটা হচ্ছে চলে আসবে ডানে, সমস্যা নেই। তাহলে স্যার মানে আগে যে কাজগুলো করছি আর পরবর্তীতে যেগুলো করবো তাহলে সবগুলো তো তাহলে ডানে থাকবে।
হ্যাঁ, যদি কমপ্লিট হয়ে যায় ডানে থাকবে। আমরা ওগুলাকে তারপরে আমরা আরেকটু ডান চ্যানেল রিনেম করে দিতে পারবো না, যে ডান হয়ে হ্যাঁ যাওয়ার পরে হ্যাঁ আমরা ডান হচ্ছে রিনেম করতে হবে। rename আমরা করে ইচ্ছা দিলাম। করলে ধরো এভাবে করতে পারি যে লেটস সে ইউজার স্টোরিজ, হ্যাঁ, ডান হাইফেন ইউজার স্টোরিজ। তাহলে ইউজার স্টোরিজ রিলেটেড যত টাস্ক ছিল সেগুলো ধরো এই কলামের আন্ডারে, এই ডানের আন্ডারে আসলো আর কি। হ্যাঁ, তো ডানটাকে আমরা ধরো একটু ক্যাটাগরি করতে পারি, তাতে আমাদের অর্গানাইজ ওয়েতে থাকলো। হ্যাঁ, যেমন ইউজার স্টোরিজ তো আমাদের আগে ছিল, তাই না? তাহলে আমরা হচ্ছে ডান, তাহলে এটাকে ধরো ইউজার স্টোরিজ আমরা ডান ব্র্যাকেটে লিখতে পারি লেটস সে ইউজার স্টোরিজ। তাহলে এখন আমরা সহজে বুঝতে পারবো ওকে এখানে যে ডানগুলো এগুলো হচ্ছে ইউজার স্টোরিজ রিলেটেড। আবার ধরো যে ডান কোডিং স্ট্যান্ডার্ড এন্ড ডকুমেন্টেশন টুলস, তাহলে হচ্ছে যে এখানে যে টাস্কগুলো এগুলো হচ্ছে আসলে এই রিলেটেড ছিল। আমরা ইচ্ছা করলে এইভাবে অর্গানাইজ করতে পারি। হ্যাঁ, আর নাহলে হয়তো দেখা যাবে যে একটা ডানের আন্ডারে আসলে অনেকগুলা চলে আসছে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে করসপন্ডিং চেঞ্জ আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে স্ল্যাকে, হ্যাঁ, স্ল্যাকেও হয়তো আমাদেরকে চ্যানেল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, কোডিং স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ডকুমেন্টেশন টুলস। হ্যাঁ, কারণ এখানেও যারা থাকবে তারাও ডিসকাস করতে পারে, ডকুমেন্টেশন টুলস যাদের টাস্ক থাকবে তারাও ডিসকাস করতে পারে। হ্যাঁ, তারা তাদের যে ড্রাফট ফাইন্ডিংস সেগুলা হচ্ছে স্ল্যাকে তারা শেয়ার করতে পারে। হ্যাঁ, ওকে, কারণ একজন দেখা গেল কি যে লেটস সে একটা টুলস নিয়ে হয়তো করছে, আরেকজন হয়তো ওই টুলসটা অত বেশি চেক করার হয়তো দরকার নাই, বা একজন হয়তো কোডিং স্ট্যান্ডার্ড একটা দেখছে, আরেকজন অন্য একটা কোডিং স্ট্যান্ডার্ড হয়তো দেখতে পারে। ঠিক আছে, তাতে হচ্ছে যে টাস্কটা মানে আরেকটু কুইকলি এবং হচ্ছে মানে ইফিসিয়েন্টলি হয়তো হবে। ওকে, কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? কারো কোনো কোয়েরি? ওকে, যদি কোয়েরি না থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এই পর্যন্ত। তাহলে আমরা একটু দেখি কয়েকটা গ্রুপের দেখি ইউজার স্টোরিজ। স্যার আগে দেখাই। হ্যাঁ, দেখাও। নিশাত তোমাকে দাও নাই লিস্টটা? স্যার সরি স্যার, স্যার আমি একটু বেড়াতে আসছিলাম তো, সরি স্যার, আমি এখনই স্যার দিচ্ছি, আপনাকে এখনই পাঠাচ্ছি স্যার, জাস্ট এক মিনিট। জি স্যার। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখানে হচ্ছে যে স্ল্যাক এর মধ্যে মানে আমরা ডিসকাস করেছিলাম নিয়ে আমাদের মানে প্রজেক্ট যেটা সেটা নিয়ে ব্লাড গ্রুপ নিয়ে, আর এখানে হচ্ছে আমাদের ইউজার স্টোরি গুলো দেয়া আছে। আমরা সবাই ফার্স্ট ইউজার স্টোরি নিয়ে হচ্ছে যে আলোচনা করেছিলাম, এরপর এখানে হচ্ছে যে এই যে পল্লবীর ইউজার স্টোরিটা দেয়া আছে, এরপর হচ্ছে স্যার এখানে হচ্ছে যে সাউমেরটা দেয়া আছে, আর হচ্ছে আমারটাও দেয়া আছে। স্যার আরেকজন যে আছে ওদের দুইজনেরটা এখনো অ্যাড করতে পারে নাই, একজন গ্রামের বাড়িতে গেছে, তো এই জন্য হচ্ছে ওটা একটু ডিলে হচ্ছে। আচ্ছা স্যার এটা কি স্যার ওই প্রজেক্ট সম্পর্কে বলবো কিছু, মানে কি নিয়ে করতে চাচ্ছে এরকম কিছু, মানে এটা কি বলবো আজকে? হ্যাঁ বলো, জাস্ট প্রজেক্টের টাইটেলটা কি? স্যার টাইটেলটা হচ্ছে স্যার ব্লাড ফর লাইফ। মানে করতে চাচ্ছিলাম যে এরকম যে আমরা অনেক সময় আছে যে মানে ব্লাড খুঁজে পাই, অনেক পাই, কিন্তু দেখা গেল আমি কন্ট্যাক্ট করার পরে জানতে পারি যে সে মানে দিতে চাচ্ছে না বা এখন লোকেশনে নাই এরকম। তো এটা থেকে মানে এটার জন্য একটা অ্যাপ মানে এরকম বানাতে চাচ্ছিলাম যে সেখানে ডোনাররা নিজের একটা অ্যাকাউন্ট খুলে রাখবে, আর অ্যাকাউন্টে একটা অ্যাক্টিভিটি স্ট্যাটাস থাকবে যে আমি এখন দিতে আগ্রহী বা এরকম। বুঝতে পারছি আর কি, বুঝতে স্যার পারছি। একটা সার্চিং অপশনও থাকবে, সার্চিংটা হচ্ছে রিয়েল টাইম হবে, যে সাপোজ আপনি ঢাকা থেকে অ্যাকাউন্ট খুলছেন কিন্তু আপনি 6 মাসের জন্য চিটাগাং আছেন, তো তখন আপনি আপনার লোকেশনটা চিটাগাং এ আর কি ওটা আপনি রিপ্লেস করে দিতে পারেন, তাহলে আপনি সার্চ লিস্টে আসবেন তখন চিটাগাং এর, কারণ তখন তো ঢাকাতে আসলে লাভ হবে না। মানে এইভাবে রিয়েল টাইমে জিনিসটাকে আসলে করতে যাচ্ছিলাম এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, এই ইউজার স্টোরিজ যেটা আছে যে কনফার্মেশন, হ্যাঁ, তো কনফার্মেশন আসলে মানে সাকসেসফুল আনসাকসেসফুল এভাবে
মানে মেইন ইয়েটা হচ্ছে কি যে পসিবল কি কি মানে সিনারিও হতে পারে আর কি, হ্যাঁ, এবং সেটার এগেনস্টে মানে আমরা কি চিন্তা করতেছি সেটা। যেমন আমরা হয়তো যে স্লাইডে এক্সাম্পল দিয়েছিলাম যে ক্যান্সেল রিজার্ভেশন, হ্যাঁ, তো এটা করলে হচ্ছে যে রিফান্ডের একটা ব্যাপার আসবে, এবং রিফান্ড কি পরিমাণ হবে সেটা আসলে অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ডস করবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আসলে সাকসেসফুল আনসাকসেসফুল ইয়া না আর কি। হ্যাঁ, তো মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি কি পসিবল সিনারিও হতে পারে। লেটস সে একজন অনলাইনে ট্রানজাকশন করতে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার যে পরিমাণ মানে অ্যামাউন্ট তার কার্ডে সেই পরিমাণ ব্যালেন্স নাই, হ্যাঁ, তাহলে এখন কি সে মাল্টিপল ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে? করলে সিনারিওটা কি হবে? নাকি সে এরকম করতে পারবে যে কার্ডে যে পরিমাণ ব্যালেন্স আছে সেটুকু দিল আর বাকিটুকু হচ্ছে লেটস সে ক্যাশ অন ডেলিভারি, এই অপশনও কি থাকবে কিনা? হ্যাঁ, যে মাল্টিপল ডিফারেন্ট ওয়েতে সে হচ্ছে পেমেন্টটা করতেছে। এমন অনেক সময় হতে পারে না যে কেউ একজন অনলাইনে অর্ডার করলো, লেটস সে তার অর্ডার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 10,000, হ্যাঁ, সে কার্ডে মানে 9,500 টাকা এইটুকু হচ্ছে তার কার্ডে আছে, হ্যাঁ। তো এখন যদি আমরা খুব স্ট্রিক্ট ইয়াতে যাই, এটা যদিও মানে ক্লায়েন্টের উপর ডিপেন্ডস করে, সে এখন বলতে পারে ওকে না ফুল পেমেন্ট হলেই আমরা কনফার্ম করব, বাট আমরা অনেক সময় ইয়া করতে পারি ওকে পেমেন্ট তো অলমোস্ট কাছাকাছি 90% পেমেন্ট তো সে দিয়ে দিচ্ছে, ওকে লেট আস কনসিডার, অথবা সে হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, ওকে তার জন্য আমরা একটা কনসিডার করলাম, ওকে তুমি 500 মানে ক্যাশ অন ডেলিভারি দিতে পারো। অথবা আমরা তাকে এটাও করতে পারি, ওকে যে তোমার অর্ডারটা আমরা মানে হোল্ড করে রাখলাম ফর নেক্সট 2 days, হ্যাঁ, বাট এটা আমরা কনফার্ম করতেছি না, উইল কনফার্ম যে তোমরা যদি নেক্সট 2 days এর মধ্যে তুমি যদি বাকি পেমেন্টটাও মানে পে করে দাও, হ্যাঁ। তা আমি আসলে এই পয়েন্টগুলো চাচ্ছি যে কোন একটা ইয়ার যত পসিবল মানে কেস হতে পারে, হ্যাঁ, এই মানে নর্মাল সিনারিও যেগুলো আছে সেগুলো তো গেল, এর বাইরে এই যেমন বললাম যে অনলাইন পেমেন্ট, হ্যাঁ, আমরা হয়তো নর্মাল চিন্তা করতাম ওকে অনলাইন পেমেন্ট হচ্ছে কার্ডের নাম্বার আর ট্রানজাকশন দিলেই তো হয়ে গেল, হ্যাঁ, কিন্তু মানে আরো কিন্তু এই যে আমি যেটা বললাম, হ্যাঁ, যে আমরা কিন্তু এখানে দুইটা সিনারিও পেয়ে যাচ্ছে যে সে কি মাল্টিপল কার্ড ইউজ করতে পারবে কিনা, সে কি আসলে মাল্টিপল ওয়েতে পে করতে পারবে কিনা, কারণ রেগুলার কাস্টমার হলে তখন আমরা এক ধরনের, কারণ আমরা রেগুলার কাস্টমারকে একটু বেনিফিট দিতে চাই, তাই না? আদারওয়াইজ আসলে তো, এবং অনেক সিস্টেমে কি হয় আরো অনেক ইয়া থাকে যে অনেকে বলে না যে ইউ আর আওয়ার গোল্ড মেম্বার, ইউ আর আওয়ার সিলভার মেম্বার, হ্যাঁ, তো এগুলা কিন্তু আসলে যে গোল্ড হতে গেলে তাকে এত পয়েন্টস থাকতে হবে, হ্যাঁ, সে যখন হয়তো আমরা অনেক সময় বলি যে ওকে তুমি যদি বিকাশে পেমেন্ট করো ইউ উইল গেট 10% ডিসকাউন্ট, হ্যাঁ, তাহলে এই যে অনেকগুলো অপশনস, হ্যাঁ, আমি এই জিনিসগুলো দেখতে যাচ্ছি আর কি, হ্যাঁ, যে এরকম পসিবল ইয়াগুলো আমরা চিন্তা করছি কিনা, হ্যাঁ, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? দিস ইজ ফর এভরি গ্রুপ, সবার জন্য কিন্তু এটা। ওকে, হ্যাঁ, হ্যালো কেউ আছে? জি স্যার। জি আছে স্যার। এরপর হচ্ছে স্যার আমরা ট্রেডোতে মাফ কর ভাই। মানে ইউজার স্টোরিজটা কিন্তু আমরা এভাবে চাচ্ছি আর কি, হ্যাঁ, মানে আগে স্যাডে, চেঞ্জ করব। হ্যাঁ, আগে যেটা স্যাডে করছি, হ্যাঁ, সেটা হয়তো ঠিক আছে, বাট আমি এখন এই যে এতগুলা পয়েন্ট বললাম, হ্যাঁ, আমি তো এখন জাস্ট মানে অন দা ফ্লাইতে বললাম আর কি, বাট আমরা যদি মানে এক একটা ইউজার স্টোরির কনফার্মেশন এটা বের করতে হয়তো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আসলে আমাদের অনেক সময় লাগবে, আমাদের হয়তো 1 দিন 2 দিন পুরা, এবং দেন হচ্ছে ব্রেইন স্টর্মিং করতে হবে আর কি, হ্যাঁ, আমাদেরকে চিন্তা করতে হবে ওকে যে একটা ইয়া করতে গেলে আমরা কিন্তু মানে মার্কেটে কিন্তু দেখি এখন অহরহ দেখা যায় যে তুমি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করো ইউ উইল গেট 10% ডিসকাউন্ট, হ্যাঁ, অথবা তুমি যদি এই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করো ইউ উইল গেট দিস কাইন্ড অফ ডিসকাউন্ট, হ্যাঁ, তাহলে আমি সেই জিনিসগুলো দেখতে চাই, কারণ আমরা যদি ওটা ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের তো সেই ফিচার্সটা মানে ওই ফিচার্সের ওই ক্রাইটেরিয়া গুলাকে কিন্তু আমাকে ওইভাবে অ্যাড করতে হবে আর কি, হ্যাঁ, তাহলে এই যে যত পসিবল মানে কেস হতে পারে এই সবগুলো আসবে হচ্ছে কনফার্মেশনে, এটা জাস্ট খালি সাকসেসফুল আনসাকসেসফুল তা না, হ্যাঁ, এগুলো কিন্তু আসলে এটা ও স্লাইডে একটা এক্সাম্পল ছিল জাস্ট ফর লগ ইন, খুব সিম্পল, সাকসেসফুল আনসাকসেসফুল, হ্যাঁ, কিন্তু এর বাইরে যে আরো অনেক কিছু ইয়া হতে পারে, এই যে আমরা বললাম যে সে ধরো তার খুব ইম্পর্টেন্ট এই অর্ডারটা লাগবে, এবং দেখা গেল কি যে অনেক সময় হয় না যে কিছু আইটেম থাকে কি যে এটা হচ্ছে এখন ডিসকাউন্টে আছে ফর নেক্সট 2 days,
হ্যাঁ, কিন্তু একজন হচ্ছে তার রিকোয়ার্ড, সে আমাদের গোল্ড মেম্বার, কিন্তু তার ক্রেডিট কার্ডের ব্যালেন্স কম, সে হচ্ছে আইটেমটা এখন নিতে পারতেছে না যেহেতু রিকোয়ার্ড অ্যামাউন্ট নাই। বাট আমরা যদি তাকে অপশন দিই, ওকে তুমি এখন 50% পে করো, উইল হোল্ড ইউ দ্য রেকর্ড ফর নেক্সট 2 days, কিন্তু এর বেশি না। যেমন আমরা এয়ারপ্লেনে কিন্তু হয়, প্লেনে যখন টিকিট কাটে অনেকে কি করে, প্লেনের টিকিটের ক্ষেত্রে কি হয়, প্লেনের টিকিটের ক্ষেত্রে প্রাইস মানে র্যাপিডলি বাড়তে থাকে। প্লেনের মানে ফ্লাই করার ডেট যত আগে আসবে, লেটস আমি ফ্লাই করব হচ্ছে মার্চের 10 তারিখে, হ্যাঁ, তো আমি যদি জানুয়ারির 10 তারিখে কাটি, তখন আমি নর্মাল প্রাইসে টিকিটটা পেয়ে যাব, আমি একটু কমেও পেয়ে যেতে পারি, হ্যাঁ। কিন্তু আমি যদি 15 দিন আগে দেখি, আমি দেখবো যে নর্মাল প্রাইসের চেয়ে প্রাইস বেড়ে গেছে। 1 সপ্তাহ আগে যদি দেখি, প্রাইস অনেক বেড়ে যাবে। ইভেন 2-3 দিন আগে প্রাইস ডাবলের চেয়ে বেশি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখন অনেকে কি করে, অনেকে হচ্ছে বুকিং করে রাখে প্লেনের টিকিট, হ্যাঁ, এবং এই যে বুকিং বা রিজার্ভেশন সেটা করতে পারে জাস্ট ফর 3 days, হ্যাঁ। 3 days পরে তাকে আবার নতুন করে বুকিং করতে হবে, এবং একসময় সে হয়তো এভাবে মাল্টিপলস টাইম হয়তো করতে পারবে না, কিন্তু এই যে একটা অপশন কিন্তু আছে আর কি, হ্যাঁ। তাহলে আমি মানে এই থিঙ্কিং গুলা দেখতে চাই আর কি, হ্যাঁ। তখন আমরা বুঝতে পারবো ওকে, যে ইউজার স্টোরিজ এই যে একটা ফাংশন, হ্যাঁ, যে আমরা যে এইভাবে চিন্তা করলাম, হ্যাঁ, তখন আমরা কিন্তু আসলে নর্মাল যে ট্র্যাডিশনাল প্রজেক্ট সেটার সাথে আমাদের এখানে অনেক ডিফারেন্স থাকবে আর কি। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে একটা ফাংশনে যদি আমরা চিন্তা করতে যাই, সেখানে মানে অনেক অনেক অনেকগুলা কেস থাকতে পারবে আর কি। ওকে, আর কোন গ্রুপ? তাহলে আমাদের কিন্তু সবাইকে ওইভাবে ইয়া করতে হবে, ওইভাবে মানে ডাইনামিক ওয়েতে চিন্তা করতে হবে, হ্যাঁ, যে জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা চিন্তা করলাম, হ্যাঁ, কারণ ওটা তো আসলে সবাই পারে। বাট এখন সবাই জানতে চায় হাউ ইনোভেটিভ ইউ আর, হাউ ক্রিয়েটিভ ইউ আর, হ্যাঁ। তাহলে এই যে ইনোভেটিভ থিঙ্কিং খুব মানে ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ। কারণ আমরা যদি বেটার ওয়েতে থিঙ্কিং করতে পারি, দেন উই ক্যান ডেভেলপ আ ভেরি স্মার্ট সলিউশনস। ওকে, আর কেউ দেখাতে চাই? হ্যাঁ, স্ল্যাক, হ্যাঁ, স্ল্যাক, এটা কারা ইয়া মাইক্রোফোন আনমিউট করতে হবে। ইয়া মেহেদি, হ্যাঁ, ইয়া মাইক্রোফোন তো আনমিউট, ইয়া মিউট করা আছে, আনমিউট করো। জি স্যার, মিউট করা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখন কি শোনা যেতেছে নাকি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আমাদের প্রজেক্টটা হলো স্যার একটা ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে কোন ইউজার একটা আইডি বা অ্যাকাউন্ট খুললে সে ব্লগ লিখতে পারবে এবং অন্যদের ব্লগ করতে পারবে, এমন আইডিয়া থেকে। আর ব্লগারের ইমপ্রুভমেন্টটা ট্র্যাক করা যাবে আর কি। ইয়া টিম মেম্বার কয়জন? স্যার 5 জন। 5 জন, তাহলে তো 10টা ফিচার্স লাগবে। ফিচার্স গুলো কি কি? স্যার স্যার এখানে আমরা যেটা করছি স্যার, ইউজার স্টোরি বা আচ্ছা, ওই যে ক্রুট, হ্যাঁ, ক্রুট হচ্ছে একটা ফিচার্স, হ্যাঁ। এই যে ডিলিট, এডিট, হ্যাঁ, ক্রিয়েট, মানে ক্রুট অপারেশন যেটা, এটা হচ্ছে একটা ফিচার্স, হ্যাঁ। ওকে, স্যার ক্রুট অপারেশন স্যার বুঝতে পারলাম। ক্রুট হচ্ছে এই ডাটাবেস পড়ায় নাই? ইয়া ক্রুট জানো না? CRUD, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। হ্যাঁ স্যার, ও আচ্ছা স্যার, মানে একসাথে। হ্যাঁ, এটা তো আচ্ছা স্যার, মাল্টিপল অপারেশন কে স্যার আলাদা আলাদা ভাবে করছি, কারণ স্যার ফাংশনালিটিস গুলো তো স্যার ওগুলা তো ডিলিট, এডিট তো মানে ডিলিট ইজ অলসো কাইন্ড অফ মানে আপডেট বলা যায়, আমি রেকর্ডটা আপডেট করছি আর কি, হ্যাঁ। তো এগুলো আসলে একটা অপারেশন ক্রুট, এজন্য হচ্ছে ক্রুট হচ্ছে আসলে একটা, হ্যাঁ, এটা মাল্টিপল করা। তারপর হচ্ছে এগুলা, তাহলে আমাদেরকে আরো চিন্তা করতে হবে আর কি। তো আমি একটা ইয়া দেখি যে ইন্টারাকশন অন এ ব্লগ, এটা কি ফিচার্স? স্যার ইন্টারাকশন অন এ ব্লগ স্যার, এটা হলো স্যার মানে একটা ব্লগ স্যার পোস্ট করা হইলে ওই ব্লগে যে কমেন্ট গুলা করতে পারবে, মানে অন্য যারা পড়তেছে, অন্য ইউজার যারা পড়তেছে, তারা যে কমেন্ট গুলা করতে পারবে ওই ব্লগের সাথে ইন্টারাকশন, ব্লগারের সাথে ইন্টারাকশন, এটাই আর কি স্যার।
না না, ইন্টারাকশনটা কিভাবে হবে সেটা জানতে চাচ্ছি। স্যার কমেন্টের মাধ্যমে, ব্লগ পোস্টের কমেন্টের মাধ্যমে ইন্টারাকশন হবে। তো ওটা তো ওই যে কমেন্ট করাই তো, হ্যাঁ, তাই না? কমেন্ট করা। হ্যাঁ, ধরো আমরা কমেন্ট করতে পারবো, তো এটাই তো ওয়ান কাইন্ড অফ ইন্টারাকশন, তাই না? হ্যাঁ স্যার, এইটাই। আচ্ছা, তো তোমার এখানে কি কমেন্ট আলাদা করে কোনো ফিচার্স আছে? না নাকি- না স্যার, এই কমেন্টটাকেই স্যার এইভাবে আর কি যে করছে এটা সে টাইটেলটা এইভাবে দিচ্ছে। আচ্ছা, তো এখানে কি কি ইয়া হতে পারে? একজন কমেন্টস করলো, হ্যাঁ, তোমার ইয়া কি, এই যে কনফার্মেশনটা? স্যার গিভেন, আচ্ছা স্যার মনে করেন স্যার, মানে আমরা একটা কমেন্ট রাইট করছি একটা ব্লগের মধ্যে, তো আমি কমেন্টটা পোস্ট করার জন্য পোস্ট বাটনটা প্রেস করলে কমেন্টটা পোস্ট হবে আর কমেন্টটা দেখা যাবে আর কি। তো সেকেন্ড ক্রাইটেরিয়া স্যার হলো এমন যে কমেন্টটা আমরা কমেন্ট অপশনে গেছি, কিছু লেখি নাই কিন্তু কমেন্টটা পোস্ট করতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে একটা মেসেজ থ্রো করবে সিস্টেমটা যে কমেন্ট ইজ এমটি বা এই টাইপের একটা মেসেজ থ্রো করবে। এরপর হলো স্যার মানে কমেন্ট যদি সাকসেসফুলি পোস্ট হয় তো সেই ক্ষেত্রে একটা নোটিফিকেশন মানে মেসেজ সিস্টেমটা আর কি থ্রো করবে। তার মানে হচ্ছে যে কমেন্টস লিখতে পারবে, আর এমটি কমেন্টস ইয়া করে যদি সে সেন্ড করতে চায় সে সময় হচ্ছে নোটিফিকেশন দিবে যে তোমার কমেন্টস তো এমটি, সো ইয়া করতে পারবে না, এই তো? জি স্যার। আর হচ্ছে যে একটা নোটিফিকেশন যাবে আর কি। হ্যাঁ, তো এমটি ইয়াটা গুড, হ্যাঁ, সেটা একটা ইয়া। হ্যাঁ, তো এখানে যেমন আরো কিছু কনসিডার করা যায় যে অনেক সময় হতে পারে যে অনেকে কমেন্টসে হয়তো মানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করলো আর কি, হ্যাঁ, যেটা হয়তো সবার জন্য ইয়া না। আমরা ইচ্ছা করলে ইয়া ডিটেক্ট করতে পারি যে এখানে কোনো স্ল্যাং বা ইয়া ওয়ার্ড আছে কিনা আর কি। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তো অনেক মেবি আমরা প্ল্যাটফর্মে করে। অ্যাপ্রুভালে আসতে পারি আর কি, যে যদি ওরকম অ্যাবিউসিভ ইয়া ওয়ার্ড থাকে, স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাবিউসিভ ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে যে অ্যাডমিনের ইয়া থেকে, অথবা হচ্ছে যে সে সিস্টেম যদি নিজেই ডিটেক্ট করতে পারে, হ্যাঁ, অ্যাডমিনের অ্যাপ্রুভাল নেওয়ার আগে, হ্যাঁ, তাহলে সিস্টেম হয়তো সাজেস্ট করতে পারে যে তোমার এখানে অ্যাবিউসিভ ওয়ার্ড কিছু দেখা যাচ্ছে, সো প্রবাবলি নিড টু মানে চেঞ্জ দ্য কমেন্টস। হ্যাঁ, এটা একটা হতে পারে। হ্যাঁ, জি স্যার। তারপর হতে পারে যে অনেক সময় হতে পারে কি যে সে হয়তো কমেন্টস গুলা ইয়া করলো যে লেটস সে মানে খুব ফ্রিকোয়েন্টলি কোন একটা কমেন্টস এর আগে কমেন্টস করেই যাচ্ছে, যে এখন একটা কমেন্টস করলো আবার একটু কমেন্ট পরে, টাইপ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তখন আমরা ইয়া করতে পারি যে তাকে একটা ক্রাইটেরিয়া দিতে পারি, যে কারণ তাহলে অনেক কমেন্ট চলে আসতেছে, তাই না? মানে আমরা তো বলতে পারি, হ্যাঁ 15 দিনের জন্য কমেন্ট ব্লক করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা করা যেতে পারে, অথবা তাকে ইয়া করা যায় যে ডু ইউ ওয়ান্ট টু Warning মার্জ, দিতে হবে। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু মার্জ অল দিস কমেন্টস ইনটু ওয়ান কমেন্ট। হ্যাঁ, অথবা হচ্ছে তোমার কমেন্টসে আসলে মানে কি বলে যে রিপিটেশন দেখা যাচ্ছে, হ্যাঁ, একই পার্সনের। হ্যাঁ, জি স্যার। তো অনেক আরো যত ইয়া হতে পারে আর কি। হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং। জি স্যার। আমরা লেটসে একটা ফিচার্স হতে পারে যে এই যদি এমন হয় যে একজন ইউজার সে হয়তো যখন ব্লগটা পড়তে গেল দেখলো যে এই ব্লগের এগেইনস্টে কমেন্টস এর এগেইনস্টে অনেকে অনেক কমেন্টস করছে এবং অনেক কমেন্টস, হ্যাঁ, এতগুলা এখন তার জন্য হচ্ছে পড়া হচ্ছে যে খুব টাফ বা টাইম কনজিউমিং ব্যাপার। হ্যাঁ, কিন্তু সে হচ্ছে যে মিনিংফুল কিছু কমেন্টস পড়তে চায়, হ্যাঁ, বা সে হচ্ছে যে হ্যাঁ মিনিংফুল বা হচ্ছে যে কমেন্টস গুলাতে কেউ যদি হচ্ছে মানে কোনো ইয়া দিতে পারে যে লাইক, অথবা হচ্ছে লেটসে কোনো রেটিং দিতে পারে যে এই কমেন্টসটা হচ্ছে 3 আউট অফ ইউজফুল আর 5 কি। স্টার, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে 4 আউট অফ 5 স্টার, আমি হচ্ছে বেটার রেটেড কমেন্টস গুলা পড়তে চাই। কমেন্টগুলো উপরে রাখবো স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, না এটা আমি ইয়ে করতে পারি যে ইউজারকে দিয়ে দিলাম ফিল্টার করার জন্য, ও কমেন্টস গুলো কিভাবে ফিল্টার করতে চায়, ও কি আসলে টাইম পিরিয়ড অনুযায়ী ফিল্টার করতে চায়, নাকি ও কমেন্টস গুলাকে কিওয়ার্ড দিয়ে rated। ফিল্টার করতে চায়, নাকি ও কমেন্টস গুলাকে রেটিং অনুযায়ী ফিল্টার করতে চায়। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে হচ্ছে যে অনেক
মানে ইন্টারেস্টিং ওয়েতে হচ্ছে ইন্টারেকশনটা হচ্ছে আর কি। জি স্যার। আমি যেগুলো বললাম সবগুলাই যে তা না, হ্যাঁ, কারণ আমি তো জাস্ট এখন বসে চিন্তা করলাম। সো গ্রুপে হচ্ছে আরো ডিসকাস করে যে কোনটা আসলে হয় আর কি। হ্যাঁ, সো আমার পয়েন্টটা হচ্ছে যে মানে আসলে কি কি সিনারিও হতে পারে বা আর কি হতে পারে, আরো ইন্টারেস্টিং কি ওয়েতে এই ফিচার্সটাকে চিন্তা করা যায়, এইটা আর কি। হ্যাঁ, ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কেউ আমরা শেয়ার করতে চাই। হ্যাঁ, তাহলে আমি আজকে ওইভাবে করতেছি না, আমি জাস্ট খালি মানে আচ্ছা স্যার, আর এখানে স্ল্যাকে আমরা ডিসকাশন করছিলাম স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে, সেটা ঠিক আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। ওকে, তুমি স্ক্রিন শেয়ার অফ করে দাও। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলে রাখি যে আমরা যে পয়েন্টস গুলো চিন্তা করবো আর কি, যে লেটস সে ইউজার স্টোরিজ এগেইনস্টে এই যে অনলাইন পেমেন্ট বা ওর যে ব্লগ, হ্যাঁ, আমরা তো অনেকগুলা করলাম এবং মনে হতে পারে এর অনেকগুলা তো আসলে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই আমাদের হয়তো অনেক টাফ হবে। না, ইমপ্লিমেন্টেশন নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমি আসলে দেখতে চাচ্ছি যে আমরা আমাদের থিঙ্কিং লেভেলটা কেমন, এটা আমি দেখতে চাচ্ছি আর কি। আমরা সবগুলা পয়েন্ট যখন ইমপ্লিমেন্ট করতে যাব সবগুলা পয়েন্ট আমরা ইমপ্লিমেন্টেশন করবো না। লেটস সে অনলাইন পেমেন্টের এগেইনস্টে আমরা যে বললাম এতগুলো অপশন, আমরা যখন প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে যাব তখন এতগুলো অপশন নিয়ে ইমপ্লিমেন্ট করবো না, বাট থিঙ্কিং কিন্তু করা যায়। এটা প্রজেক্টটা কি স্যার? আমাদের প্রজেক্টটা হচ্ছে ই কমার্স সাইট। তো আমাদের গ্রুপ মেম্বার হচ্ছে 6 জন। তো এটা হচ্ছে আমাদের স্ল্যাক যে ইয়েটা সেটা। আর এখানে হচ্ছে ট্রেলোতে দেওয়া আছে, এটা মেইন বোর্ড। আমরা আসলে ইউজার স্টোরি করার জন্য আলাদা আরেকটা বোর্ড ক্রিয়েট করেছিলাম। তো হ্যাঁ, পরে এটা মার্জ করে ফেলবো। জি স্যার, হ্যাঁ, আমরা আসলে আলাদা আলাদা ভাবে এখন করতে গেলে একটু বেশি হয়ে যাবে, এজন্য আসলে আমরা একসাথে করি। স্যার, এটা হচ্ছে আমাদের ইউজার স্টোরি বোর্ড। হ্যাঁ, এটা হ্যাঁ, এই যে অফার, হ্যাঁ, তো আসলে কি এটা একটু মানে মিনিংফুল হতে হবে আর কি। হ্যাঁ, যে অফার মানে কিসের অফার। হ্যাঁ, আর একটু যে ইউজুয়ালি যে ভার্বের পরে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ আসবে আর কি। হ্যাঁ, যেমন সার্চ প্রোডাক্ট, তাহলে আমি যদি শুধু বলি সার্চ, হ্যাঁ, তো অনেক সময় আমি বুঝতে পারি মানে কি সার্চ করবো আসলে। হ্যাঁ, রেকমেন্ডেড প্রোডাক্ট, তো এগুলা যেমন ঠিক আছে। হ্যাঁ, তো অফার, হ্যাঁ, যে আসলে মানে কি অফার করতে যাচ্ছে বা আর কি। আচ্ছা, অফারেরটাই দেখি ইউজার স্টোরিজ মানে ডিটেইলসটা। জি স্যার, আসলে ওটা শুধুমাত্র নাম হেডিংটা দেওয়া আছে স্যার, স্টোরির মধ্যে আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, এটা দেখি, ইউজার স্টোরিজটা দেখি স্যার। এই যেখানে as a user I want to see ongoing offer easily so that I will be benefited. না, আমরা কিন্তু কনফার্মেশন মানে কিন্তু মানে তুমি যেগুলা লেখছো আসলে ওগুলা না। হ্যাঁ, মানে কনফার্মেশনে হচ্ছে যে ওই যেটা বললাম আর কি, যে কি কি সিনারিও হতে পারে অফার। হ্যাঁ, তো অফার মানে অনেক ধরনের অফার হতে পারে, যে সিজনাল অফার, কোনো হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে এই সময় অফার, যেমন হচ্ছে ঈদে অথবা হচ্ছে পূজার সময় বা কোন একটা। এখানে আমরা সাকসেস যে পার্টটা আছে ওখানে লিখেছি যে অনগোয়িং অফার যেটা, তারপর রেকমেন্ডেড এক একটা ইউজার অনুযায়ী রেকমেন্ডেড যে অফারগুলো সেগুলা, এটা হচ্ছে আমরা সাকসেসের মধ্যে লিখেছি স্যার। না, ওটা আমি জানতে চাচ্ছি যে কি কি মানে পয়েন্ট সিনারিও চিন্তা করছে আর কি। জি স্যার, সেই জিনিসটা দেখতে যাচ্ছে আর কি। স্যার এই যে এখানে এই তিনটা সিনারিও আমরা ইয়ে করেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে কোনো একটা মানে অফার থাকলে সে হচ্ছে অফারগুলা হচ্ছে ভিউ করতে পারবে এবং হচ্ছে অফারের নোটিফিকেশনও সে হচ্ছে মানে পেয়ে যাবে, এই তো? জি স্যার। আচ্ছা, তো মানে অফার তো হচ্ছে যে অনেক সময় প্রোডাক্টের উপরে করে, যে লেটস সে এখন হচ্ছে ক্লথ, ড্রেস, এগুলার উপরে হচ্ছে অফার। এখন হচ্ছে অফার হচ্ছে লেটস সে শু, হ্যাঁ, এগুলার উপর অফার। এখন হচ্ছে অফার হচ্ছে লেটস সে বুকস, সিডি, এগুলার উপরে অফার আর কি। হ্যাঁ, তো একজন ইউজার দেখা গেল যে সে
মানে কোনো একটা আইটেমের উপর অফার যাচ্ছে, কিন্তু ওই টাইপের আইটেম সে এখন পর্যন্ত কোনোদিনই মানে তার হিস্ট্রি বলে যে সে কখনো ইন্টারেস্ট শো করে না বা পারচেস করে না, তো সেই অফার কি আমরা তাকে নোটিফিকেশন দিব? স্যার এখানে লেখা আছে যে ইউ ক্যান মানে রেকমেন্ডেড যে অফারটা সেটা সে পাবে, আর এমনি যে অফার সেটাও সে পাবে, অনগোয়িং যে অফারটা দেখা যাচ্ছে সেটাও আচ্ছা, পাবে, আর রেকমেন্ডেড অফারটাও পাবে। আচ্ছা আচ্ছা, মানে সব টাইপের অফারই সে পাবে আর কি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে হচ্ছে যে আমার মনে হয় এরা অফারটা হয়তো ওরকম করলে যে ইউজার অনেক সময় দেখা যায় যে আইটেম ইউজার হয়তো মানে হিস্ট্রিতে নাই লম্বা সময়, হ্যাঁ, ওটার অফারে হয়তো সে অত ইন্টারেস্ট হয়তো মানে শো নাও করতে পারে আর কি। হ্যাঁ, যদি এক্সচেঞ্জেই আছে অফার থাকলে আসলে হয়তো যে কেউ ইন্টারেস্ট হতে পারে। হ্যাঁ, এটা আচ্ছা। আর হচ্ছে যে তো অফারের নোটিফিকেশনটা আমরা মানে তাকে মানে কতবার দিব? এটা তো আমরা ইয়ে করি না, কিন্তু নোটিফিকেশন যাবে, যেমন দাদাস থেকে আসে নোটিফিকেশন, সেরকম একটা অফারের জন্য আমরা একটা বা দুবার নোটিফিকেশন দিতে পারি যে এই সময় এই সেলটা চলছে বা এরকম। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা এখনো সিলেক্ট করিনি যে কতবার দিব। হ্যাঁ, তা না, কারণ এখানে একটা ইয়ে আসতে পারে যে অনেক সময় হতে পারে যে অফারের ডেডলাইন, একটা অফার আমরা হয়তো তাকে অফার যখন শুরু হবে ঠিক ওই সময় হয়তো আমরা তাকে নোটিফিকেশন করলাম, অফারের ডেডলাইন বা অফারের যে টাইম পিরিয়ড সেটা হয়তো ক্লোজ হয়ে যাবে উইথিন নেক্সট 3 days। হ্যাঁ, এই সময় আমরা হয়তো তাকে আবারও নোটিফিকেশন দিতে পারি আর কি। হ্যাঁ, সো নোটিফিকেশন আমরা তাকে কতবার সেন্ড করব বা হচ্ছে কখন সেন্ড করব অফারের মানে টাইমলাইন বা ইয়া অনুযায়ী, হ্যাঁ, সেটাও একটা ইয়া হতে পারে। হ্যাঁ, কারণ ইউজার নিশ্চয়ই হচ্ছে যে এভরিডে নিশ্চয়ই নোটিফাই হতে চাবে না। হ্যাঁ, বারবার একই ইমেল নিশ্চয়ই সে চাবে না যে খালি নোটিশ মানে অফার আসতেছে। হ্যাঁ, কারণ এখন দেখা যায় যে অনেক অফার, হ্যাঁ, কোনো না কোনো অফার আছেই। হ্যাঁ, তো ইউজার হয়তো সবগুলাতে আসলে ইন্টারেস্ট না, আবার একই প্রোডাক্টের মানে অফার সে মাল্টিপল টাইমস নিশ্চয়ই হয়তো চায় না। হ্যাঁ, কিন্তু তাকে হয়তো এমন ভাবে দেওয়া যাতে সে হয়তো শুরুতে পেলো, আবার হচ্ছে যখন ডেডলাইন বা তখন একটা মানে এই যে নোটিফিকেশন এটা তখন হয়তো একটা মানে রিমাইন্ডারের মতো হচ্ছে যে কাজ করবে, ওকে, যে আর 3 দিন বাকি আছে। হ্যাঁ, এরকম। আর কি সিনারিও হতে পারে এটা? তবে ওই যে অফারের হচ্ছে যে মানে একটা তো হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী অফার হয়, আরেকটা হচ্ছে যে টোটাল লেটস সে যেমন ঈদের সময়, হ্যাঁ, বা কোনো ফেস্টিভ্যাল যখন হয় তখন অনেক সময় ইয়া থাকে যে অফার হচ্ছে যে টোটাল এত প্রাইসের যদি মার্কেটিং হয় দেন ইউ উইল গেট এত অ্যামাউন্টের ইয়ে আর কি, তখন হচ্ছে কোনো প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্টের উপরে না আর কি। হ্যাঁ, সো অফারের হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি থাকতে পারে, সিজনাল অফার, হ্যাঁ, তারপর হচ্ছে ফেস্টিভ্যাল অফার। হ্যাঁ, অনেক সময় আমরা বলি না যে 3000 টাকার মার্কেটিং করলে তুমি একটা ইয়া চায়ের মগ ফ্রি পাবা, হ্যাঁ, বা এরকম অফার। হ্যাঁ, হ্যাঁ, বা হচ্ছে যে এই যে এত % ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, স্যার অন্যগুলা দেখাবো? দেখি আরেকটা। স্যার এখানে আছে সবগুলা, যেটা বলবেন। এই যে শিপিংটা দেখি। ইয়েস, স্যার এই যে এখানে আছে। মানে শিপিং মানে কি, মানে স্যার হচ্ছে যে ডেলিভারি যে হওয়াটা সেটা আমি মানে আমরা দেখেছিলাম যে হচ্ছে মানে বিভিন্ন ওয়েবসাইটে ওটাকে বলা হচ্ছে যে শিপিং সিস্টেম, তো এই জন্য আমরা ওটার নাম দিয়েছি হচ্ছে শিপিং সিস্টেম। মানে সে কি ইয়া করতে পারবে, ট্র্যাকিং করতে পারবে? না, ট্র্যাকিংটা করতে পারবে হচ্ছে এটা ডেলিভারি রিপোর্টের মধ্যে, আর শিপিং সিস্টেমের মধ্যে থাকে যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, না হচ্ছে এমনি পেমেন্ট করার পর ডেলিভারি, তারপর বিভিন্ন কন্ডিশন, এগুলা হচ্ছে শিপিং সিস্টেমের মধ্যে থাকবে। তো
কয়েকটা শিপিং সিস্টেম এক্সট্রা থাকতে পারে, যে আমি হচ্ছে পাঠাওয়ের মাধ্যমে নিব অথবা আমি এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিব, এটাও চুজ করার একটা অপশন এখানে লিখেছি যে ইউ ক্যান সি সেভারাল শিপিং অপশনস। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে আমি শিপিংটা মানে কিভাবে নিতে যাচ্ছি, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে বা কোন রাইডারের মাধ্যমে নিব, এরকমই তো? জি স্যার। তো এটা হচ্ছে মানে অর্ডার প্লেস করার পরে তারপরে আমি শিপিং ইয়াটা চুজ করব। জি স্যার। তাহলে এখানে হচ্ছে যে তাহলে তো এক এক শিপিং এর ইয়াতে হচ্ছে এক এক ধরনের মানে ইয়া থাকবে, ক্রাইটেরিয়া, তাই না? হ্যাঁ, এখানে প্রসিডিউরটাও দেওয়া থাকবে, মানে শিপিং যে প্রসিডিউরটা সেটাও দেওয়া থাকবে যে কি কি লাগবে। তাহলে যদি এরকম হয় যে ইউজার অনেক সময় শিপিং কি হয় যে চায় যে ফাস্টার ডেলিভারি হবে নাকি নর্মাল মানে হবে অ্যাজ ইউজুয়াল হবে আর কি। হ্যাঁ, তো অনেক সময় হয় না যে তুমি কি 2-3 দিনের মধ্যে চাচ্ছ নাকি আমাদের ইউজুয়াল ডেলিভারি টাইম নাই হচ্ছে 5 থেকে 6 দিন 7 দিন। হ্যাঁ, এবং তখন যদি দেখা যায় যে হয়তো রাইডার টু রাইডার ভ্যারি করতে পারে, যেমন আমরা ডিএচএল ইউজ করি, তাই না, ডিএচএল বা ফেডেক্স। হ্যাঁ, তাহলে এগুলো দেখা যাচ্ছে যে চার্জ একটু বেশি এবং হচ্ছে এরা হয়তো একটু কুইকলি ডেলিভারি দিবে, কিন্তু এরকম আরো আছে যেমন অ্যারামেক্স। হ্যাঁ, অ্যারামেক্স হচ্ছে যে আরেকটু লেস কস্টলি, বাট এটা হচ্ছে আরেকটু বেশি টাইম নিবে আর কি। হ্যাঁ, তো এরকম অপশনস গুলো কি এখানে থাকবে? স্যার আমরা টিল নাও এখনো এরকম অপশন ভাবিনি, কিন্তু এই শিপিং প্রসিডিউর ইনফোর মধ্যে তো বিভিন্ন মানে যারা শিপমেন্টের কাজ করে তাদের ইনফোগুলো দেওয়া থাকবে, তাদের ক্রাইটেরিয়া দেওয়া থাকবে যে এই অ্যাড্রেসে যেতে হলে কতদিন তারা টাইম নেবে সেটা জানতে পারবে, যে রিকোয়ার্ড টাইমটা সে এখান থেকে জানতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইউজার কি মানে নিজে আগে এটা দেখবে নাকি এটাকে ধরো ইউজার আরো দেখতে পাবে যে হচ্ছে কতটুকু টাইম লাগবে, বা আমরা এটাকে আসলে মানে ইউজার যাতে কম ইন্টারঅ্যাকশন করেই যেন পেয়ে যায়, যে ইউজার যেটা করতে পারে যে সে তার প্রেফার মানে টাইম প্লাস হচ্ছে বাজেটটা বলে দিতে পারে, দেন আমাদেরকে আসলে সবগুলা মানে ডেলিভারি অপশন আসলে তাকে শো করার দরকার নেই, তাই না? তো সে যদি ফাস্টার চায় তাহলে যেগুলো আসলে ফাস্টার না ওগুলো আসলে তাকে, এবং হচ্ছে তার বাজেটের সাথেও আর কি, ওগুলো আসলে তাকে শো করার মেবি দরকার নেই, তাই না? কারণ তাহলে হচ্ছে ইউজার মানে কম মধ্যে লিস্টের মধ্যে সে আসলে চুজ করতে পারবে। আমি কি পয়েন্টটা বোঝাতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ এমন হলো যে আবার সে হচ্ছে ফাস্টার চাচ্ছে না, তাহলে তাকে আসলে ওগুলারও মানে প্রাইস বা ডিটেলস আমাকে আসলে বলা দরকার নেই, মেবি ইউজারের কাছ থেকে আমি আগে নিয়ে নিতে পারি তুমি কি ফাস্টার চাচ্ছ কিনা, এবং হচ্ছে রেঞ্জ, তো তোমার রেঞ্জ কত আসলে ইয়ার জন্য, কারণ যেহেতু অনেক সময় ভ্যারি করতে পারে। ফাস্টারের মধ্যে হচ্ছে যে লেটস সে 5-6টা আছে, কিন্তু তারা হচ্ছে যে প্রাইস হতো ডিফারেন্ট, কারণ এবং এখানে ইয়াও থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে যখন আমরা এই যে ডকুমেন্টস পাঠাই, হ্যাঁ, অনেক সময় কি থাকে যে লেটস সে পাসপোর্ট, সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস। হ্যাঁ, কিন্তু আমি ইনমি একটা হয়তো লেটস সে পাসপোর্টের ফটোকপি বা পাঠালাম। হ্যাঁ, তো এইটা যতটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কিন্তু আমি যখন পাসপোর্টের মেইন কপি দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে ফটোকপি আর মেইন কপি দুইটার মধ্যে তো আসলে অনেক ডিফারেন্স। হ্যাঁ, কারণ এটা যদি মেইন কপি যদি সামহাও আমার যদি মিসিং হয়ে যায় তাহলে তো আসলে অনেক মুশকিল, তাই না? আমাকে আবার এটা করতে হবে, এবং এটা দায়ভারটা আসলে কে নিবে? হ্যাঁ, যদি কোনো একটা শিপিং ইনফরমেশনে যেমন শিপিং করতে যায় অনেক সময় হতে পারে না যে প্রোডাক্টটা ঠিকমতো শিপ হতে পারে নাই, বা প্রোডাক্টটা টাইমলি আসতে পারে নাই, অথবা সামহাও প্রোডাক্টটা মিসিং হয়ে গেছে, দেন মানে এটার কি দিবে, মানে কোম্পানি আমাকে কি কোনো বেনিফিট দিবে কিনা? হ্যাঁ, তো আমি যে এটার আগে যেটা বলতে চাচ্ছিলাম, যেমন পাসপোর্ট, যখন আমি পাসপোর্ট পাঠাবো তখন হচ্ছে যে পোস্ট অফিসে কি থাকে, তাদের কিন্তু আসলে বিভিন্ন থাকে যে তুমি কতটা সিকিউর এর মধ্যে চাতে চাও, তাদের বিভিন্ন ধরনের খাম থাকে। হ্যাঁ, আমরা তো নর্মাল খাম ইউজ করছি আর কি চিঠি করার জন্য,
কিন্তু যখন এরকম ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাঠাবো তখন হচ্ছে ডিফারেন্ট খাম থাকে, যে ওকে এই খামে গেলে মানে হচ্ছে তুমি ট্র্যাকিং করতে পারবা, এরকম খামে দিলে কোনো ট্র্যাকিং নাই এবং প্রাইস ভ্যারি করবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে খামের যে হচ্ছে যে এটা কি বলে, যে খামের যে স্টাইল বা ফরম্যাটিং বা হচ্ছে যে খামটা যেরকম মানে কভার করা যতটা প্রোটেক্টেড হবে, এগুলো অনেক সময় ভ্যারি করে। হ্যাঁ, যেমন ধরো আমি অনেক ধরনের ইকুইপমেন্ট আসবো, তখন হচ্ছে আমাকে কার্টুন ইউজ করতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে যে নর্মাল ইয়াতে ইউজ করতে পারে, আমি কি কার্টুন ইউজ করব, তাহলে কিন্তু কস্ট বাড়বে আর কি। হ্যাঁ, তো শিপিং এর সময় আসলে প্রোডাক্ট অনুযায়ী এবং হচ্ছে প্যাকেজিং কিরকম হবে সেগুলোও কিন্তু অনেকগুলা ফ্যাক্টর। হ্যাঁ, এবং এই যে ইম্পর্টেন্ট যে থাকলো, এগুলা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে করা। হ্যাঁ, যে অনেকে এটার জন্য হচ্ছে ইন্স্যুরেন্স করে। তো অনেকগুলা থাকতে পারে আর কি। হ্যাঁ, ওকে। জি স্যার। তো ইয়াগুলো ঠিক আছে, তুমি এটা অফ করে দেখি আরেকটা গ্রুপের। হ্যাঁ স্যার এবার আমরা করবো স্যার। হ্যাঁ করো। তাহলে আমি যে বলতেছি এগুলো কিন্তু সবগুলা গ্রুপের জন্য, তার মানে আমি চাচ্ছি যেটা যে কতটা ইন্টারেস্টিং হইতে করা যায়। তার মানে আমরা একটু মানে কিন্তু একটু গুগল করতে পারি এই যে সিস্টেম গুলা, যে ওকে যে শিপিং কি হতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে শিপিং এ লস্ট হতে পারে প্রোডাক্ট। হ্যাঁ, তখন আমাকে সে কি করবে। হ্যাঁ, অনেক সময় শিপিং মাল্টিপল ইয়াতে আসতে পারে। হ্যাঁ, যে এক ট্রানজেকশনে যে আসবে তা না। হ্যাঁ, আবার এমন হতে পারে যে আমার লেটস সে 10টা আইটেম, তার মধ্যে 2টা আইটেম হচ্ছে আমার খুবই আর্জেন্ট, আর বাকি 8টা আইটেম মানে নর্মাল টাইমে আসলেও হবে। হ্যাঁ, তাহলে আমি এখন কি করব, যে তাহলে আমাকে হচ্ছে এখন মাল্টিপল শিপিং এ যেতে হবে। 2টার জন্য হচ্ছে ফাস্ট ট্র্যাকিং, আর বাকিগুলা হচ্ছে যে নর্মাল ট্র্যাকিং বা নর্মাল টাইমে আসলে হবে। ঠিক আছে। হ্যাঁ, আগে গ্রুপ কি আছে? হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। হ্যাঁ, না ওই যে শিপিং যেটা বললাম, স্যার আগের গ্রুপ কি শুনতে পারছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো এবার তোমাদেরটা। তোমাদের তো ওরকমই নাকি? এই যে এখন জি স্যার, আমাদেরটা হচ্ছে স্যার যে ফুড ডেলিভারি সার্ভিস, যেটা আমরা সেট করেছিলাম আচ্ছা স্যার, আচ্ছা এটাই এটা আচ্ছা থেকে স্যার ডিটেইলস আসছে। জি স্যার। আচ্ছা। স্যার এটা হচ্ছে আমাদের ট্রেলো বোর্ড স্যার, এই যে ডানের মধ্যে স্যার আমাদের টোটাল স্যার 12টা না 13টা নাগাদ আছে। বিজনেস ডিলটা কি? বিজনেস ডিল, বিজনেস ডিলটা হচ্ছে আমরা তো স্যার একটা জাস্ট ডেলিভারি মানে সার্ভিস, আমাদের সাথে অফারের তো মতো? রেস্টুরেন্ট ম্যানেজার রেস্টুরেন্ট থাকবে। জি স্যার। মানে অফারের মতো স্যার নাকি? ডিফারেন্ট রেস্টুরেন্ট না স্যার, এটা হচ্ছে যে আমরা তো হচ্ছে জাস্ট ডেলিভারি সার্ভিস, মানে জাস্ট ডেলিভারি করব। তো আমরা তো অন্য কোনো রেস্টুরেন্টের ফুড এনে আমরা হচ্ছে কাস্টমারদের কাছে দিব। আচ্ছা তো ওইরকম বিভিন্ন রেস্টুরেন্ট থাকতে পারে, যে রেস্টুরেন্টের একজন ম্যানেজার বা কেউ একজন হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারে যে আমাদের সাথে তারা হচ্ছে কাজ করতে চায়, তাদের ফুড আমরা যেন ডেলিভারি করে দেই, এরকম আর কি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যে অনেক রেস্টুরেন্ট আছে, আর তোমাদের অ্যাপস ইউজ করে সে হচ্ছে মানে অর্ডার প্লেস করবে এবং সেখান থেকে মানে যে আচ্ছা, তার মানে কেউ যদি লেটস সে বার্গার খাবে, হ্যাঁ, তাহলে বার্গার বলার পরে কি হবে? স্যার বার্গার যদি বলে তাহলে হচ্ছে সে প্রথমত হচ্ছে যে এটা লোকাল ওয়াইজ জিনিস, প্রায়োরিটি ওয়াইজ হচ্ছে তার সামনে হচ্ছে বিভিন্ন বার্গারের অপশন গুলো চলে আসবে সার্চ করার পরে। ওইটা বিভিন্ন টাইপের বার্গার, যে বার্গার গুলো আমাদের কাছে হচ্ছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন রেস্টুরেন্টের, সেই রেস্টুরেন্ট ওয়াইজ হচ্ছে সেই বার্গার গুলো দেখা যাবে। ওর ওই বার্গারের জাস্ট ওই ছবিটা থাকবে, আর থাকবে হচ্ছে তার নামটা, নিচে হয়তো লেখা থাকবে যেটা কোন রেস্টুরেন্টের কোন শাখায় আছে এখন অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, তার মানে বার্গার করলে এখন হচ্ছে যে যত ধরনের বার্গার আছে স্যার, নাগা বার্গার থেকে শুরু করে হচ্ছে বারবিকিউ বার্গার সব থাকে। হ্যাঁ হ্যাঁ, সব বার্গারের আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে স্পেসি। আচ্ছা আসলো, তারপরে হচ্ছে তাহলে ইউজার যদি আগে করে যে মানে আরেকটু কম যদি করে, যে কারণ ইউজারে হচ্ছে যে ও হচ্ছে ধরো 30 টাকার বার্গার খাবে, হ্যাঁ, 100 টাকার বা 100 টাকার বার্গার খাবে, 100 উপরে বার্গার আসলে সে করবে না।
স্যার স্যার এটা একটা অপশন থাকবে স্যার, আমাদের উপরে হচ্ছে একটা শর্টিং অপশন থাকবে, তো ওইখানে সে চাইলে চুজ করে দিতে পারবে যে তার খাবারের আইটেমটা হচ্ছে এত টাকার মধ্যে হতে হবে, আচ্ছা আচ্ছা বা সে আচ্ছা চাইলে স্যার প্লেসটা ঠিক করে দিতে পারে যে আমার প্লেসটা এই ধানমন্ডি থেকে হচ্ছে শুরু করে ধানমন্ডি 32 থেকে কলাবাগান পর্যন্ত হতে পারে, এতটুকুর আচ্ছা মতো সে আচ্ছা বলে দিতে পারে আর কি। সেই আচ্ছা অপশনটা আচ্ছা থাকবে শর্টিং এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আহ, তাহলে এটা দেখি বিজনেস ডিলের এটা ইয়া না, এটা কি তাহলে বিজনেস ডিলটাকে অ্যাজ এ রেস্টুরেন্ট আই শুড বি এবল টু আপডেট ইনফরমেশন অ্যাবাউট মাই রেস্টুরেন্ট, মানে আপডেট করা। হ্যাঁ স্যার আসলে আমাদের বিজনেস ডিলে দুইটা ছিল, তো এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে একটা, এখানে স্যার আরেকটা ইউজার স্টোরি দেওয়া হয়নি স্যার, হয়তো ভুলে গিয়েছেন আপু অথবা কোনো একভাবে। তার এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে প্রথমত ওই রেস্টুরেন্ট ম্যানেজার আমাদের সাথে কাজ করতে চায়, দ্বিতীয়ত তার রেস্টুরেন্টের যদি শাখা যদি চেঞ্জ হয় বা হচ্ছে ও নতুন একটা আচ্ছা, শাখা মানে হইলো বা এই হচ্ছে ডিল তাদের হচ্ছে, খাবারের মেনু চেঞ্জ আচ্ছা আসছে, আচ্ছা, মানে এই আপডেট। ডিল হচ্ছে রেস্টুরেন্টের জি সাথে স্যার, তোমাদের। আমাদের ইন্টারনাল ডিল স্যার, এটা হচ্ছে কাস্টমারদের সাথে না। হ্যাঁ তাহলে আচ্ছা, তার মানে আহ, আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে এটা আচ্ছা ওকে। তাহলে তাহলে এই ডিলস কি হবে? ডিলস if your restaurant is dealing with us, then you can provide your updated menu with price and any other information. হ্যাঁ তাহলে এটা কি মানে ধরা অ্যাডিং নিউ বিজনেস এন্ড অ্যাডিং নিউ কোম্পানি, এরকমও তো একটা ফিচার্স আছে না? জি স্যার, এই বিজনেস ডিল আন্ডারে দুইটা ফিচার থাকবে আর কি, একটা থাকবে যে তারা আমাদের সাথে কাজ করতে চায় সেই হিসেবে তাদের ইনফরমেশন গুলো সেন্ড করবে, আরেকটা হচ্ছে অলরেডি তারা কাজ করতেছে কিন্তু তাদের কোনো ইনফরমেশন হয়তো চেঞ্জ হয়েছে বা কোনো মেনুর চেঞ্জ আসছে, তারা হয়তো প্রাইসের অন্য কিছু করছে বা তারা অন্য কোনো ফ্লেভারের কোনো একটা খাবার নিয়ে আসছে, ওই আপডেট গুলো স্যার পরে আমাদেরকে দিবে আর কি, সেরকম দুইটা হুম, জিনিস থাকবে আচ্ছা একটাতে। হুম আচ্ছা সেকেন্ডটা আরেকটা কার্ডে আছে, এটার বিজনেস ডিলের পর ওরা কনফার্মেশনের একটা কার্ড আছে, সেখানে আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তো এটা এটা একটু কেটে অন্য একটা দেখানো হোক নাকি হ্যাঁ দেখা। স্যার? রাহাত কেটে দে এটা স্যার, তারপরে স্যার আমাদের এখানে তো উপরে স্যার, স্যার যেখানে প্লেস অর্ডার ডেলিভারি ডিটেইলস স্যার একটা আছে, যেটা হচ্ছে কনফার্ম করার পরে হচ্ছে ইয়া দেখি ইনফরমেশন গুলো। ওই যে প্লেস অর্ডার। ওকে প্লেস অর্ডার, স্যার যেখানে এটা হুম সেটা হচ্ছে সিলেক্ট করার পরে কার্টে খাবার আসার পরে সে যখন হচ্ছে অর্ডার প্লেস করার জন্য অর্ডার বাটনে ক্লিক করবে আর কি, তখন হচ্ছে সেটা আসবে। হ্যাঁ জি স্যার। তো ওইটা করার সাথে সাথে অর্ডার বাটনে ক্লিক করার সাথে সাথেই সে যে খাবারটা চুজ করছিল ওই কার্টের খাবারটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আমাদের ডেটাবেসে সেভ হয়ে যাবে, তাকে তার শিপিং ইনফরমেশনের জন্য তাকে হচ্ছে একটা মেসেজ দেওয়া হবে, মানে একটা নতুন একটা পেজ আসবে অথবা হচ্ছে ওই আর কি, আর তারপরে তার পেমেন্টের জন্য বলবে আর কি, এই দুটো জিনিস কাজ হবে যদি অ্যাকসেপ্ট করা হয় আর কি অর্ডারটা। আর যদি ফেলিওর হয় তাহলে হতে পারে যে তার কানেকশন নাই, নেট কানেকশন, অথবা বলবে যে হচ্ছে যে খাবারগুলো সে চুজ করছে সেগুলো অ্যাভেলেবল না, মানে আরেকটা হচ্ছে যে যে খাবারটা হচ্ছে সিলেক্ট করে নাই, মানে এখন পর্যন্ত কোনো খাবার সিলেক্ট করে নাই বাট অর্ডার বাটন ক্লিক করছে, এই তিনটা স্যার ফেলিওর কজ হতে পারে আর কি। আচ্ছা, সে কি অর্ডার মানে ইন অ্যাডভান্স প্লেস করতে পারবে? তো অর্ডার ইন অ্যাডভান্স, ইয়েস স্যার এটা করতে পারবে। মানে অ্যাডভান্স তো আসলে প্লেস করবে, তো আমি বলতে চাচ্ছি যে মানে আমি ইয়া মানে আজকে ডিনারে চাই বাট সকালে প্লেস করব। জি স্যার, সেইটা তো অবভিয়াসলি আছে স্যার, ওই যে শিপিং ইনফরমেশনটা এই জন্যই তো, ওই যে আস্ক ফর শিপিং ইনফরমেশন ওইটাতে স্যার, রাহাত একটু শিপিংটা দেখা স্যারকে। স্যার এই যে এখানে এখানে হচ্ছে শিপিং ইনফরমেশন হচ্ছে তাকে দিতে হবে, কারণ হচ্ছে তাকে অর্ডার প্লেস করার পরে তাকে একটা নতুন একটা পেজ এসে বলবে যে তার শিপিং ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, ওইখানে থাকবে সে কখন খাবারটা চাচ্ছে, সে কোথায় খাবারটা চাচ্ছে, তাকে নতুন করে তার ফোন নাম্বারটা দিতে হবে, কারণ এমন হতে পারে কেউ একজন সাইন আপ করেছিল তার একটা ফোন নাম্বার যেটা এখন রিচেবল না, তো তাকে এখন অন বা কোনো একটা ভ্যালিড ইমেল উইথ একটা কারেক্ট রিচেবল একটা ফোন নাম্বার তাকে দিতে হবে।
ওই জিনিসগুলো স্যার শিপিং ইনফরমেশনে আসবে আর কি, সে কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, মানে একটু ডিটেলস এবং একটা শর্ট নোটস দিতে পারবে চাইলে। আচ্ছা, শিপিং ইনফো এটা আলাদা মানে ফিচার্স কনসিডার করছি না। অর্ডার সাধারণত আসলে অর্ডার প্লেস করতে গেলে তো আসলে শিপিং ইনফরমেশন দিতে হয়, তাই না? স্যার আমরা এটা স্যার সে যদি অর্ডার করতে চায় তখন তার শিপিং ইনফরমেশন গুলো নিচ্ছি আর কি, এটা আলাদা একটা ফিচার হিসেবে নিয়ে নিচ্ছি। না, ইউজারই তো অর্ডার করতে গেলে শিপিং ইনফরমেশন দিতে হয় আর কি, তাই না? স্যার আমরা কল্পনা করতে হচ্ছে এভাবে যে আমাদের হচ্ছে মেনুতে অনেকগুলো ফুড আইটেম দেখানো আছে, তো কাস্টমার কোন একটা চুজ করলো, কার্টে যে জমা হলো, সে অর্ডার বাটনে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথেই তাকে হচ্ছে শিপিং ইনফরমেশনটা দেখাবে আর কি। এতটুকু। আচ্ছা, তো মোস্টলি যেটা হয় কি যে দেখা যায় যে ইউজারের যে অ্যাকাউন্ট থাকে তার যে অ্যাড্রেস থাকে, হ্যাঁ, তো ওখানেই দেখা যায় যে সে হয়তো মোস্ট অফ দ্য টাইম ওখানেই নিচ্ছে আর কি, হ্যাঁ, তার যে হোম অ্যাড্রেস, হ্যাঁ। তো অনেক সময় হতে পারে যে ঠিক আছে এখন সে আজকে অন্য জায়গায় আছে বা সে ইয়া করতেছে যে সে অন্য প্লেসে হয়তো এটাকে সেন্ড করবে, হ্যাঁ, যে তখন হতে পারে আর কি, হ্যাঁ। জি স্যার, এইটার জন্য ইন জেনারেল এতে করছে যেন সে ওই তার নিজের বাসায় নেই অথবা তার ফ্রেন্ডের বাসায় নেই, হয়তো কোনো একটা প্রোগ্রাম করতেছে অন্য কোনো একটা জায়গায়, সেখানে সে নেই, যেন সে নতুন ভাবে তার অ্যাড্রেসটা, তার রিচেবল ফোন নাম্বার, একটা ভ্যালিড ইমেল আবার সে প্রোভাইড করতে পারে এবং আমরা সেই অনুযায়ী ডেলিভারি ডিটেলসটা দিতে পারি। স্যার আরেকটা ফিচার্স আছে ডেলিভারি ডিটেলস, হাতে একটু উপরেরটা দেখা, এটা কেটে ডেলিভারি ডিটেলস। এইটার মধ্যে হচ্ছে এই জিনিসটা যখন সে অর্ডার কনফার্ম করে ফেলবে তখন হচ্ছে আমাদের ইন্টারনাল যে ডিস্ট্রিবিউটেড ম্যানেজার থাকবে, সে হচ্ছে ওই সার্টেন রেস্টুরেন্টের সাথে কথা বলবে যে আপনারা কি এই খাবারটা এত টাইমের মধ্যে জমা দিতে পারবেন কিনা। তারা যদি পারে দেন হচ্ছে আমরা ওদেরকে একটা কনফার্মেশন মেসেজ পাঠাবো উইথ ডেলিভারি ডিটেলস, যে আমরা আমরা অ্যাপ্রক্সিমেট এত টাইমের মধ্যে বা এতটার মধ্যে দিতে পারবো, আপনার কনফার্মেশনটা সঠিক হয়েছে, এই সকল ব্যাপার আর কি। তাহলে এটা তো আমরা ওই অর্ডার যখন প্লেস করতেছি তখনই তো আসলে কনফার্মেশন মেসেজটা পাই যে কনফার্ম অর স্যার আসলে অর্ডারের উপরে স্যার এতগুলো কাজ হয়েছে স্যার, একসাথে করতে গেলে খুব মানে হয়ে যাচ্ছিল, সেই জন্য সবগুলোকে একটা সেপারেট ওয়েতে ভাগ করে নিছি আর কি। তো এখানে একটা আসতে পারে যে ইউজার হয়তো একটা অর্ডার প্লেস করলো আর কি, হ্যাঁ, এবং যদি খুব মানে অ্যাডভান্সের প্রশ্নটা যেটা বলছিলাম আর কি যে লেটস সে আমি যদি এখনই একটা আইটেম বলি আর কি, হ্যাঁ, যেমন রেস্টুরেন্ট কিন্তু আসলে মানে দেখা যাচ্ছে যে সকালে ব্রেকফাস্ট আইটেম করে, দুপুরে হচ্ছে লাঞ্চের আইটেম, বিকালে হচ্ছে বিকালের স্ন্যাক্স এটার আইটেমস। তো অনেক সময় যেটা হয় কি যে আজকে এই স্ন্যাক্সটা সে আসলে করবে কিনা, হ্যাঁ, ইউজুয়ালি সে করে, কিন্তু আমি আসলে সে সকাল 8টায় বলতেছে অথবা আগের দিন রাতে বলতেছে যে পরের দিন বিকালে মানে তার স্ন্যাক্স লাগবে, সিঙ্গারা 100টা লাগবে, হ্যাঁ, সমোসা 200টা লাগবে। সো এটা আসলে এই কনফার্মেশনটা কিন্তু আসলে টাইম লাগবে আর কি। স্যার আমাদের কাজটা তো স্যার জাস্ট ডেলিভারি করা, আমাদের ডিস্ট্রিবিউটর ম্যানেজার জাস্ট কি করবে, তাকে যখন চেক করে দেখবে যে একটা অর্ডার আসছে, তার প্রথমেই কাজ থাকবে হচ্ছে ওই রেস্টুরেন্টের সাথে কথা বলবে, তো রেস্টুরেন্ট দিতে পারবে কিনা সে সেটা আমাকে জানাবে, অথবা সে আমাকে বলবে যে না আমি আপনাকে আধা ঘন্টা পর জানাচ্ছি, আমরা সেই অনুযায়ী কনফার্মেশন মেসেজটা দিব, মানে অ্যাকর্ডিং টু রেস্টুরেন্ট ম্যানেজার রেসপন্স। আমরা তো স্যার নিজেরা কোনো কিছু ওদেরকে সাপ্লাই করতেছি না, আমরা জাস্ট ডেলিভারি ম্যান ওভাবে দিব আর কি, সেজন্য আমরা একটা প্রমোট দিয়া পাবো আর কি। না, ওটাই বলতেছি যে আমি অর্ডার প্লেস করলাম, তোমাদের সিস্টেমে যাবে, এই তো? জি স্যার, আমাদের সিস্টেমে আসবে। হ্যাঁ, দেন ওই করসপন্ডিং দেখে ওই রেস্টুরেন্টকে ইনফর্ম করবে, এই তো? জি স্যার। আবার রেস্টুরেন্ট তোমাদেরকে ইনফর্ম করবে? জি স্যার, রেস্টুরেন্ট আমাদেরকে ইনফর্ম করবে। দেন তোমরা আবার নোটিফাই করবা কাস্টমারকে? কাস্টমারকে, জি স্যার। এই তো না? তো এখন যদি এমন হয় যে কাস্টমার মানে এই যে যে সে একটা মানে আইটেম সেট অফ আইটেমস চাচ্ছে এবং সে হচ্ছে মানে কনফার্মটা হতে চাচ্ছে লেটস সে উইথিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে কনফার্ম হতে চাচ্ছে আর কি, হ্যাঁ। অনেক সময় আর্জেন্ট থাকে না, হঠাৎ করে আমি নিচ্ছি যে এখনই, এবং দেখা যাচ্ছে যে সে যে মানে আইটেমস গুলা বলতেছে এগুলো হচ্ছে মাল্টিপল রেস্টুরেন্টে অ্যাভেলেবল, কিন্তু সে হয়তো একটা প্রেফার রেস্টুরেন্ট থেকে নিতে যাচ্ছে, কিন্তু কনফার্মেশনটা সে খুব কুইকলি হতে যাচ্ছে, কারণ হচ্ছে যে তাকে হয়তো হতে হবে যে লেটস সে কোনো একটা মিটিং কন্ডাক্ট হবে, হ্যাঁ,
এবং হচ্ছে তাকে আসলে জি, স্যার। কনফার্ম করতে হবে যে আইটেমগুলো আমি পাচ্ছি। হ্যাঁ, আদারওয়াইজ যদি এই রেস্টুরেন্ট থেকে না হয় তাহলে হচ্ছে আমাকে ডিফারেন্ট রেস্টুরেন্টে হয়তো মুভ করতে হবে। হ্যাঁ, জি, বাট স্যার। আমার হচ্ছে এটা হচ্ছে 100টা সিঙ্গারা লাগবে। হ্যাঁ, জি, তো এইটা কি মানে কিভাবে করতে হবে এখানে? তো এইটা হচ্ছে অনেকটা হচ্ছে অর্ডার ক্যান্সেলের পরে যে কাজটা করব এখানে স্যার সেম কাজটাই। আমরা যদি ওদের প্রয়োজন অনুযায়ী যদি আমরা সাপ্লাই করতে না পারি, দেন আমরা ওদেরকে সেম টাইপের অন্য কোন একটা অফার করবো আর কি, যে হ্যাঁ আপনারা 100টা সিঙ্গারা চাচ্ছেন, এই রেস্টুরেন্টে তো অ্যাভেলেবল হচ্ছে না, আপনারা এই রেস্টুরেন্ট থেকে নিতে পারেন। হুম, হুম, আমরা এরকম তাকে বলতে পারি, বা বাকিটা তো ওদের কাছে নিতে কিনা। হুম, 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 ওকে। সো যদি এরকম হয় জি, যে স্যার। কারণ এরকম সিনারিও হয়তো মানে প্রিভিয়াসলি অনেক হতে পারে, তাই না? আহ, তখন হয়তো কিন্তু আমাদের সিস্টেম যদি জানে যে না আসলে যে রেস্টুরেন্ট এ বি সি, হ্যাঁ, সবাই এই টাইপের আইটেম করে, হ্যাঁ, কিন্তু সব রেস্টুরেন্টের ক্যাপাসিটি কিন্তু সেম না, তাই না? অনেকে লার্জ স্কেল জি, স্যার। হচ্ছে কুইকলি ডিল করতে পারে, অনেকে হচ্ছে লার্জ স্কেল কুইকলি ডিল করতে পারে না। হ্যাঁ, সো সিস্টেম কিন্তু অনেক সময় প্রিভিয়াসলি রেকর্ড থেকে যে না এই রেস্টুরেন্ট গুলো আসলে এত অ্যামাউন্টের এবং এই টাইমের মধ্যে তারা আসলে প্রিভিয়াসলি ম্যানেজ করতে পারছে। সো আমরা কিন্তু মানে ইউজারকে অনেক সময়, কারণ ইউজার কিন্তু আসলে জানে না, তাই না? কারণ যে কাস্টমার সে আসলে হয়তো রেগুলার এই জিনিসটা ফেস করে না। হ্যাঁ, তার হয়তো আর্জেন্সি দরকার হয় হয়তো মাসে একবার বা 2 মাসে একবার। হ্যাঁ, কিন্তু সিস্টেম কিন্তু হয়তো প্রতি 2-3 দিনেই এই ধরনের মানে সিচুয়েশন হয়তো ফেস করছে। সো তারা অলরেডি মানে জানে যে আসলে কোন টাইপের রেস্টুরেন্ট এই টাইপের আইটেম গুলা এবং এই স্কেলের আইটেম আসলে ডিল করতে পারবে আর কি। হ্যাঁ, এবং আমরা কিন্তু তখন ইউজারকে হয়তো রেকমেন্ড করতে পারি যে এই রেস্টুরেন্ট গুলা প্রবাবলি তুমি যে আইটেম গুলা করতে চাচ্ছ আর কি, যে স্কেলের যেই টাইমের মধ্যে, হ্যাঁ, এবং কনফার্মেশন হতে যাচ্ছ মেবি এরাই হয়তো পারবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই ইউজারের টাস্ক আরেকটু কমে গেল। তাই না? আমরা কিন্তু কিছু মানে ফিল্টার করে দিতে পারি যে আসলে এই রেস্টুরেন্ট গুলো আসলে পারবে না, তুমি যে স্কেল বলতেছো আর কি, এবং সিস্টেমের জন্য কিন্তু ইজি হয়ে গেল। সেও কিন্তু খুব কুইকলি মানে করতে পারলো আর কি। ওকে, যে এই 2-3টা রেস্টুরেন্টের মধ্যে আসলে আমরা বুঝতে পারবো তারা আসলে এই অর্ডারটা আসলে কনফার্ম করতে পারবে কি পারবে না। হ্যাঁ, আমি কি পয়েন্টটা বোঝাতে পারলাম? জি, স্যার। হ্যাঁ, তাই না? তাহলে হচ্ছে যে অনেক ইন্টারেস্টিং হচ্ছে, তাই না? কারণ এরকম কিন্তু বিশেষ করে লেটস সে রমজান মাসে তখন কি হয় যে সবাই ইফতার পার্টি মানে অফার করে, তাই না? ইফতার পার্টি অ্যারেঞ্জ করতেছে এবং তখন কি অনেক লার্জ স্কেলের লাগবে। হ্যাঁ, তাহলে সব রেস্টুরেন্ট কিন্তু আসলে পারবে না। হুম, সো আমাদের কাছে কিন্তু অলরেডি আছে যে কারা কারা আসলে পারবে। হ্যাঁ, বা কারা কারা হয়তো দেখা যাচ্ছে যে এই আইটেম গুলা বলছে, ওকে জিলাপি 50 কেজি, আচ্ছা এটা কিন্তু রেস্টুরেন্ট এ পারবে। আবার তুমি আইটেম এটা বলছো ওটা কিন্তু আসলে ওই রেস্টুরেন্ট পারবে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে অনেক সময় একটা অর্ডার ওকে মাল্টিপল রেস্টুরেন্ট থেকে আমরা হচ্ছে তোমাকে ম্যানেজ করে দিতে পারবো। হ্যাঁ, এই কস্ট কিন্তু এরকম পড়বে আর এরকম অ্যাপ্রক্সিমেট টাইমে হয়তো আসবে আর কি। হ্যাঁ, হুম, জি, স্যার। ঠিক আছে। তাহলে এরকম আরো ইন্টারেস্টিং করা যায়, তাই না? এবার এটা এটা কিন্তু হবেই। এটা হঠাৎ করেই অনেক সময় হবে যে ইমার্জেন্সি এখন যেমন ইয়াতে আছে, যেমন ফুড পান্ডায় তুমি যদি যাও, ফুড পান্ডায় দেখবা যে ফুড পান্ডা না, এই কুকআপস, হ্যাঁ, কুকআপস হচ্ছে যে তোমার এরকম ডেলিভারি দেয় আর কি, হোমমেড ফুড। হ্যাঁ, তো কুকআপসে কি হয় যে ইউজুয়ালি আগের দিন বলতে হয়, হ্যাঁ, যেহেতু হোমমেড। হ্যাঁ, কিন্তু ওখানে একটা আছে যে উইথিন 3 আওয়ার্স সার্ভিস, 3 আওয়ার্স এর মধ্যে হচ্ছে দিবে। হ্যাঁ, তাহলে এরকম যে ইমার্জেন্সি কেসে তাহলে তারা কিন্তু ওরকম ক্যাটাগরি করে আছে, তারা জানে সব আইটেম পসিবল না, হয়তো স্পেসিফিক কিছু আইটেম, এবং এরা আসলে এটা ডিলস করতে হবে 3 আওয়ার্স এর মধ্যে, আর বাকিরা হচ্ছে যে আগের দিন অর্ডার প্লেস করতে হবে আর কি। ওকে, অর্থাৎ আমাদের এভাবে সেপারেট করে দিতে হবে আর কি। না আমি জাস্ট খালি মানে বললাম, হ্যাঁ, তোমরা আরো চিন্তা করবে আর কি যে কি কি হতে পারে। হ্যাঁ, যে এই সিনারিও গুলাতে আসলে হতে পারে, তাই না? যে যেমন বললাম না যে রোজার সময় কি হয়, অনেক ইফতার পারে হয়, অনেক হিউজ স্কেলের লাগে। হ্যাঁ,
একটা রেস্টুরেন্ট ধরো মানে পেঁয়াজু চপ বানাচ্ছে নর্মাল টাইমে, ও কিন্তু রোজার সময় মানে অনেক স্কেলে বানাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে মানে সিস্টেম কিন্তু মানে আমরা চাচ্ছি যে ইন্টেলিজেন্ট একটা সিস্টেম হবে, যে কাস্টমারকে মানে কাস্টমারের টাস্কটা এবং আমাদেরও টাস্ক হচ্ছে ইজি করে দিবে। হ্যাঁ, লেটস সে হচ্ছে ধরো আমাদের ডিপার্টমেন্টে ওই যে রমজান ভাইও তো সিঙ্গারা আনে, তখন যদি বলি 1000টা সিঙ্গারা, তো উনি তো আসলে পারবেন না। হ্যাঁ, তো রমজান ভাইকে আসলে আমাদের কনসিডার করার কোনো দরকারই নেই। হ্যাঁ, আমাদের চলে যেতে হবে হয়তো ডেইরির বা অন্য কোনো সাভারের কোনো ইয়াতে। হ্যাঁ, যদি আমাদের কাছে লিস্ট আছে আর কি। হ্যাঁ, তো এখানেও যেমন আমরা মানে কিছু ফিল্টার করে ফেললাম এবং ইউজারকে ওইভাবে রেকমেন্ড করতে পারবো। হ্যাঁ, যে এই রেস্টুরেন্ট গুলো আসলে তোমার ইয়া পারবে, এন্ড তাদের চার্জ হচ্ছে এরকম। হুম, একটা ওকে। হুম, যেমন সে হচ্ছে যে লেটস সে হচ্ছে কলিজা সিঙ্গারা চাচ্ছে, বাট কলিজা সিঙ্গারা এতগুলা কেউ ডিল করতে পারবে না। হুম, সো আমরা হয়তো সেটাকে ইয়া করতে পারি। হ্যাঁ, যে ওকে 50% এটা আসবে, 50% হবে, মানে আরো অনেক হয়তো ইয়া হতে পারে। যাই হোক, মানে এরকম আরো ইন্টারেস্টিং কিছু সিনারিও চিন্তা করা আর কি। ওকে। ওকে স্যার। হুম, আরেকটা গ্রুপ। হ্যাঁ, দেখা। স্যার আর কোনো ইয়ে দেখাবো স্যার? না, আমরা হচ্ছে কি যে আমরা আবার নতুন করে চিন্তা করব আর কি। হ্যাঁ, আমি তো হচ্ছে যে মানে কয়েকটা গ্রুপের হয়তো বলতেছি, জাস্ট দুই একটা। হ্যাঁ, যেমন যে তোমার ওটা ওই যে শিপিং বা ইয়া আর কি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা অনেকগুলা হয়তো পয়েন্ট পেয়ে গেলাম, তোমরা নিজেরা ডিসকাস করলে হয়তো আরো পয়েন্ট পেয়ে যাবে। এইভাবে সবগুলা ফিচার্স হ্যাঁ আরেকবার একটু রিভাইজ করা, যে আসলে আরো কি কি ইন্টারেস্টিং ইয়ে আসতে পারে আর কি। ইউজুয়ালি যেটা হতে পারে হ্যাঁ, যে সবসময় যে সবগুলা শিপিং মানে নর্মাল সিনারিও হবে তা না আর কি। তারপরে যে অর্ডার ক্যান্সেল করা, ওকে আমি ওখানে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি। যদি অর্ডার ক্যান্সেল করে তখন তো আসলে বিশেষ করে খাবারের ক্ষেত্রে তো আসলে মানে অনেক প্রবলেম। হ্যাঁ, কারণ কিছু খাবার তো আসলে ধরো প্রিপেয়ার হয়ে গেছে, এগুলা ক্যান্সেল করলে কি হবে? তো এখানে তো আলাদা সিনারিও থাকবে, হ্যাঁ কারণ হ্যাঁ, কোনো কোনো খাবার সে অর্ডার করে ক্যান্সেল করার অপশনই নাই, সে চাইলে অপশনই অর্ডার নেই, ক্যান্সেল রাইট। করতে পারবে না, তাকে আগে পেমেন্ট করে হ্যাঁ দিতে হবে। জি। হ্যাঁ, পেমেন্ট আর করে কোনো দিতে কোনো হবে। খাবার যেমন যেটা একদিন আগে না, কয়েকদিন আগে বলে রাখলো যে আমি নেক্সট উইক ফ্রাইডেতে আমি এটা চাচ্ছি, দেন হুম ওখানে একটা অপশন থাকবে যে উইথিন 2 ডেজ আপনি ক্যান্সেল করতে পারবেন, এরপর আর পারবেন না। হুম 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 হুম, হ্যাঁ, বা আচ্ছা। এরকম বলে দিতে পারে যে উইথিন 5 ডেজ এর মধ্যে আপনি যদি ক্যান্সেল করেন বা 5 দিন আগে, তাহলে আপনাকে 50% টাকা দিতে হবে। এরকম কিছু হুম একটা তো থাকবে। তো এটা তো অর্ডার ক্যান্সেলের ব্যাপারে, অর্ডার হুম, প্লেস অর্ডার একটা ক্যান্সেল অর্ডার, তো দুইটা ক্রাইটেরিয়া ছিল। হ্যাঁ, কিছু কিছু আইটেম ক্যান্সেল করা যায়, তাই না? যেমন ধরো সিঙ্গারা, সে হয়তো 10টা বলছে, সে হচ্ছে এখন ইয়ে করতে চায় না আর কি। হ্যাঁ, তো রেস্টুরেন্ট এটা তো ওকে ওকে।
আচ্ছা, তোমাদের টিমে কয়জন? 5 জন। তাহলে ফিচার্স গুলো কি? তাহলে আমাদের 10টা ফিচার্স লাগবে। না না, আমরা তো ইউজার স্টোরি করছি না, তাহলে তো 10টা হ্যাঁ হ্যাঁ, মানে 10টা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, না হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। না না, আমাদের এখানে কিন্তু ফোকাসটা হচ্ছে লেটস সে আমি একটা সিস্টেম করলাম যে লেটস সে ফেস ডিটেকশন। হ্যাঁ, তো ফেস ডিটেকশন ইটস এ গুড সিস্টেম। হ্যাঁ, কিন্তু এখন দেখা গেল যে এই সিস্টেমটাতে মানে এটা অনেকটা একটু মানে রিসার্চ ওরিয়েন্টেড, এবং এখানে দেখা যাচ্ছে যে মানে মেজর ফাংশনালিটি হচ্ছে একটাই, ওই যে ফেস ডিটেকশন করাটা আর কি। হ্যাঁ, এখন দেখা গেল যে কিন্তু আমাদের এখানে কোর্সে পারপাস হচ্ছে যে সবাই সবাই হচ্ছে যে ডিফারেন্ট ফিচার্স নিয়ে কাজ করবে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন মেথোডোলজি, টুলস, টেকনিক, হ্যাঁ, এবং আরো যে ইয়াগুলো আছে যেমন টেস্টিং করা, ডকুমেন্টেশন করা, হ্যাঁ, তারপর হচ্ছে এমবিসি, আমরা আরো দেখবো আর কি আর্কিটেকচার ডিজাইন, সফটওয়্যার ডিজাইন টেকনিক প্যাটার্ন ফলো করা আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে সবাইকে প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসটা করার জন্য আমাদের হচ্ছে যে আলাদা করে হচ্ছে ফিচার্স লাগবে, যাতে সে লেটস সে একজন লগ ইনটা করলো, আরেকজন হচ্ছে লেটস সে ক্রিয়েট অ্যাকাউন্টটা করলো, আরেকজন হচ্ছে লেটস সে হুম হুম হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথে সেটা রিলেশনটা কি? হুম, লেটস সে আমরা সোর্স কোড ডকুমেন্টেশন করতে চাই, এখন ওটা যা রেসপন্সিবিলিটি থাকবে সে তো এখানে এটা করতে পারবে না। আমরা সফটওয়্যারের মেথোলজির ইউনিট টেস্টিং করতে চাই, তো ওই পার্টে তো ওটা করতে পারবে না সে। আমার পয়েন্টটাকে বুঝতে পারছো? হ্যাঁ, তাই না? তাহলে হচ্ছে যে সবাইকে মানে হচ্ছে যে ইয়া করতে হবে আর কি, যে টেস্টিং করতে হবে, এখানে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন ফলো করতে হবে, আরো আমরা অনেক ডিজাইন প্যাটার্ন ইয়া দেখবো। হ্যাঁ, মানে আমাদের এখানে মানে প্রোগ্রামটা মানে হয়তো এরকম ট্র্যাডিশনাল না যে জাস্ট রাইটিং কোড এন্ড কানেকশন উইথ ডাটাবেস অর হার্ডওয়্যার, না এইটা না, কিন্তু আমরা এখানে দেখবো যেমন আমরা দেখলাম যে কোডিং স্ট্যান্ডার্ড, এটা একটা জিনিস, তারপর ডকুমেন্টেশন, এবং আমরা আজকে দেখলাম যে ডকুমেন্টেশনের মানে এক্স্যাক্টলি কিভাবে ডকুমেন্টেশন করতে হয়। হ্যাঁ, তারপর আমরা সামনে আরো দেখবো ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, যে আমরা আসলে প্রোগ্রাম করতে চাই, যে লেটস আমরা সবাই জানি যে লেটস আই ইট রাইস, হ্যাঁ, বা আমরা সেন্টেন্স বলতে পারি, কিন্তু আমি যদি এখন বলি যে একটা মানে আর্টিকেল লিখতে হবে, লেটস সে এই যে তুমি যেটা বলতেছো ব্লুটুথ, লেটস সে এটার উপর একটা আর্টিকেল লিখতে হবে, একটা ডকুমেন্ট লিখতে হবে। হ্যাঁ, তো একজন ধরো পার্টিকুলার সেন্টেন্স লিখতে পারে, কিন্তু যখন আর্টিকেল লিখতে যাবে তখন কিন্তু তার অনেকগুলো চিন্তা করতে হবে যে আর্টিকেলটা আমি কিভাবে স্ট্রাকচার করে সাজাবো, এখানে কি কি চ্যাপ্টার থাকবে বা সেকশন থাকবে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এগুলাকে আমি কিভাবে সাজাবো, আমার একটা টেবিল অফ কন্টেন্টস লাগবে। হ্যাঁ, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আসলে ওই জিনিসটা। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে প্রোগ্রাম কিভাবে করতে হয়, ইয়া করতে হয়, বাট এখন হচ্ছে যে একটা মেগা অ্যাপস আমরা যখন করতে যাব তখন আমরা আসলে মেথড গুলাকে কিভাবে অর্গানাইজ করব, আমরা হচ্ছে এটাকে কিভাবে ইয়া করলে এটাকে ইজিলি মেইনটেনেন্স করা যাবে। হ্যাঁ, হ্যাঁ। না, আমার এখানে হচ্ছে কি যে এই প্রজেক্টে কোনো সমস্যা নেই, এই প্রজেক্ট অবশ্যই করতে হবে, বাট আমার এখানে যেটা দরকার যে সবাই অ্যাটলিস্ট 2টা করে ফাংশন নিয়ে কাজ করবে আর কি। হ্যাঁ, এরকম। হ্যাঁ, কারণ হার্ডওয়্যার পার্টের সাথে ধরো কিভাবে ইন্টারাকশন হচ্ছে, ইটস এ গুড প্রজেক্ট, এটা কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ইটস এ ভেরি গুড প্রজেক্ট, এবং হচ্ছে যে এটা মানে আমাদের দরকার আর কি এই ধরনের প্রজেক্ট, এবং এই ধরনের প্রজেক্ট আছে অনেক এক্সিস্টিং। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের এই কোর্সের পারপাস হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মেথোডোলজি, টেকনিক এগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়া। হ্যাঁ, আমি কিন্তু এই প্রজেক্ট মানে করতে কিন্তু মানা করতেছি না। ওকে, আমি যেটা মানে ফোকাসটা করতে যাচ্ছি যে আমাদের এই কোর্সের মানে মূল পারপাসটা কি। হুম,
সো এখানে যদি আমরা 10টা ফিচার্স পাওয়া যায় তাহলে ডেফিনেটলি ওকে। হ্যাঁ, কিন্তু ধরো হার্ডওয়্যার পার্টে মানে কানেকশন কিভাবে হচ্ছে বা সেখানে কিভাবে হচ্ছে, হ্যাঁ এইটা আসলে হুম হুম। হ্যাঁ, না কোডিং পার্ট আছে। কথা হচ্ছে যে যেমন তাহলে এখানে হচ্ছে ইন্টারফেসিং লাগবে, যেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ইয়াতে করা, একটা লেটস সে জাভাতে আর একটা হচ্ছে সি প্লাস প্লাসে। দুইজন যদি এরকম হয় যে দুইটা কম্পোনেন্ট যারা হচ্ছে কম্পাটিবল না, হ্যাঁ তাদের মধ্যে যদি ইন্টারঅ্যাকশন করতে হয় তাহলে আমার হচ্ছে ইন্টারফেস লাগবে। যেমন অপারেটিং সিস্টেম কিন্তু একটা ইন্টারফেস, অপারেটিং সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশন করে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা যদি সি প্লাস প্লাসে ইয়া লিখি তাহলে ওই কোডটার হচ্ছে যদি আমরা ইয়া করতে পারি আমাদেরকে টেস্টিং, হ্যাঁ আমরা যদি সোর্স কোড লিখি ডেফিনেটলি ওখানে আমরা টেস্টিং করতে পারবো, টিয়া করতে পারবো আর কি। হ্যাঁ, তো আমার এখানে হচ্ছে যে ইয়া 10টা ফিচার্স লাগবে, যেটা আমরা টিম মেম্বার হচ্ছে 5 জন, একটা লগ ইন হতে পারে, ক্রিয়েট অ্যাকাউন্ট আছে অলরেডি 5-6টা হয়তো চলে আসছে। হ্যাঁ, আরো হচ্ছে যে হুম হুম। তা আমরা একটা ইউজার স্টোরিজ দেখি, ইউজার স্টোরিজ। আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা ওই যে পরের যে ইয়াটা আর কি, যে অ্যাকসেপ্টেন্স এই কার্ডের ব্যাকএন্ডে যেটা থাকে আর কি। হ্যাঁ 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 হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে ওইটা একটু লাগবে আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের একটু ইয়ে হবে যে ফিচার্স আরো 2-একটা মানে 10টাতে নিয়ে আসা এবং হচ্ছে এগুলার হচ্ছে কনফার্মেশন বের করা, দেন আমরা এই প্রজেক্ট অবশ্যই করতে পারি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যেহেতু আমাদের ফোকাসটা হচ্ছে যে ওই পার্টে, ডেফিনেটলি ইটস এ ভেরি গুড প্রজেক্ট, এটা কোনো সন্দেহ নেই। হ্যাঁ, বাট আমরা যেহেতু সবাইকেই প্র্যাকটিস করাতে চাই, হ্যাঁ যার জন্য হচ্ছে যে ওই ফিচার্স গুলো আমাদের বেশি দরকার আর কি। ওকে, ঠিক আছে, ওকে ওকে। আর কোন গ্রুপ শো করতে চাই? স্যার আমরা বাকি আছি এখন। হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার এখানে হচ্ছে আমাদের ইয়াটা হচ্ছে অনলাইন ক্লাস এন্ড এক্সামিনেশন সিস্টেম। তো এখানে হচ্ছে স্যার আমরা গ্রুপ মেম্বার 5 জন আর আমাদের ইউজার স্টোরি 11টা। তো স্যার আপনি ঠিক আছে, তোমাদের সিস্টেমটা কি? স্যার আমাদের অনলাইন ক্লাস এন্ড এক্সামিনেশন। ওকে স্যার আমাদের আগের মানে স্যাডে যেটা ছিল সেটাই আমরা রেখেছি। আর আমরা আগে যারা ছিলাম তারাই একটু মডিফাই করেছিলাম আর কি স্যার। তাহলে এগুলা ফাংশন না, ফাংশনে ইয়েস স্যার। তোমার ইয়া থাকতে হবে, ভার্ব থাকতে হবে। ফাংশন মানে কি একটা টাস্ক, তাহলে ভার্ব থাকতে হবে। যে লেটস সে প্র্যাকটিস কোশ্চেন। হ্যাঁ, এখন হচ্ছে যে প্র্যাকটিস কোশ্চেন এটা কি আসলে মানে আমরা কি মানে ক্রিয়েট করব নাকি প্র্যাকটিস কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে ডেমো কুইজ প্র্যাকটিস করব, মানে এটা আসলে কি? স্যার এটা হচ্ছে স্যার আমাদের নাকি ভিউ করব, কোনটা? স্যার প্রিভিয়াস যে কোশ্চেন গুলো থাকবে প্রিভিয়াস ইয়ারের বা হচ্ছে আপনার কিছু কোশ্চেন আমাদের ওই অ্যাপস বা অ্যাপ্লিকেশনটাতে দেওয়া থাকবে আগে থেকেই। তো হচ্ছে স্টুডেন্টরা সেগুলো দেখতে পারবে, দেখে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। আর যদি তাদের কোনো প্রবলেম হয় তাহলে সেটা তাদের ওই যে ডিসকাশন ফোরাম সেটাতে হচ্ছে ডিসকাস করতে পারবে আর কি। না মানে এটা কি তাহলে মানে ভিউ করা প্র্যাকটিস কোশ্চেন? হ্যাঁ স্যার, ভিউ করা। হ্যাঁ, তাহলে ওই জিনিসটা এখানে এমসিকিউ টাইপের কোশ্চেনও থাকবে। হ্যাঁ 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 না ঠিক আছে, মানে এখানে বলতে হবে প্র্যাকটিস কোশ্চেন আসলে কি, মানে এটা কি টিচার প্র্যাকটিস কোশ্চেন? অনেক সময় আমরা ইয়া করি না যে ফাইনাল এক্সামে ওকে আমি তোমাকে একটা প্র্যাকটিস কোশ্চেন দিলাম, এটা প্র্যাকটিস করো, কোশ্চেন দিলাম এটা প্র্যাকটিস করার জন্য। তাহলে এখানে হচ্ছে যে টিচারকে প্র্যাকটিস কোশ্চেন এটা ক্রিয়েট করতে হবে, আর নালে আবার এটা হতে পারে যে না স্টুডেন্ট ভিউ করবে। সেখানে আসলে স্পেসিফিকলি বলতে হবে যে টাস্কটা আসলে কি, প্র্যাকটিস কোশ্চেন প্রিপেয়ার করা নাকি আসলে ভিউ করা। এটা ভিউ করা, তাই না?
জি স্যার। হ্যাঁ, তাহলে ওই ভার্বটা থাকতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু দেখছিলাম ইউজ কেসে কি থাকে? ভার্ব থাকে। ইউজার স্টোরিজে এটা যেহেতু টাস্ক, এখানে টাইটেলটা কি থাকবে? ভার্ব থাকবে আরকি। আচ্ছা, এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যদি প্র্যাকটিস কোয়েশ্চেন দেখতে চাই, লেটস সে স্যাড এর প্র্যাকটিস মানে কোয়েশ্চেন দেখতে চাই, তাহলে আমি বললে ওই স্যাড এর যে মানে প্র্যাকটিস কোয়েশ্চেন তো দেখা গেল যে লেটস সে স্যাড। Yes, স্যাড sir. এর কোয়েশ্চেন তো হচ্ছে যে ওখানে লেটস আমি দেখতে চাই যে শুধুমাত্র ইউজ কেস ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন গুলো দেখতে চাই। এখন দেখা গেল যে প্র্যাকটিস কোশ্চেনে তো মানে অনেক টপিকস নিয়ে কোশ্চেন আছে, ইউজ কেস ডায়াগ্রাম আছে,